হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের ফিজিক্স অলিম্পিয়াড পডকাস্টের আরেকটি পর্ব। আজকে আমরা কথা বলবো ফিজিক্স অলিম্পিয়াডের যে প্রবলেমগুলো থাকে, এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো এবং সলভ করার স্ট্র্যাটেজিটা কি হবে। তো এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য খুবই আই থিঙ্ক খুবই পপুলার দুজন গেস্ট আছে। একটা হচ্ছে ইস্তিয়াক, আর একটা হচ্ছে ফাহিম আবরার। তো এদের সম্পর্কে সংক্ষেপে যদি একটু পরিচয় দিই, ইশতিয়াক এবং ফাহিম দুইজনেই 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত পরপর 3 বছর আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। এবং ইশতিয়াক 21 সালে অনারেবল মেনশন পেয়েছে, এবং 22 ও 23 সালে পরপর দুইবার টানা ব্রোঞ্জ মেডেল পেয়েছে। আর ফাহিম আবরার 21 সাল থেকে 23 সাল পর্যন্ত টানা 3বার ব্রোঞ্জ মেডেল পেয়েছে বাংলাদেশের জন্য। তো একটা হাততালি আই থিঙ্ক। আহ এখন হচ্ছে ইশতিয়াক সিঙ্গাপুরের এনটিইউ বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স এবং ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আর ফাহিম বুয়েটে সিএসসি নিয়ে পড়াশোনা করছে। তো ওদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ওদের থেকে একটু শুনে নিই। আহ, yeah, হ্যালো ভাই। হ্যাঁ। ফাহিম, তুমি কি আছো আমাদের সাথে? জি ভাই, আমি আছি। হ্যালো হ্যালো আচ্ছা। এভরিওয়ান। yeah. তো তোমরা কি সংক্ষেপে একটা ওভারভিউ দিবা, লাইক হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের সাথে মানে তোমাদের পার্সোনাল ব্যাপারটা কিরকম ছিল, মানে তোমরা কিভাবে একটা একাডেমিক ফিজিক্স পড়াশোনা মানে স্কুলে যে কারিকুলামে ফিজিক্স পড়ছো সেখান থেকে অলিম্পিয়াডের প্রবলেম গুলোকে তোমরা কিভাবে, লাইক প্রথমে যখন শুরু করেছো রিজিওনাল দেওয়া বা ন্যাশনালে আসলে প্রথম প্রথম, তখন কিভাবে তোমরা অ্যাপ্রোচটা নিয়েছিলে অলিম্পিয়াড প্রবলেম গুলোকে? লাইক আগে থেকে কি প্রিপারেশন নিয়ে বা প্রবলেম সলভ করে আসতে, নাকি লাইক প্রথমবার যে দেখলে অলিম্পিয়াডে তো এরকম প্রবলেম হয় তারপরে সেইগুলো নিয়ে আগালে, মানে তোমাদের পার্সোনাল জার্নিটা কেমন ছিল, মানে ফিজিক্স অলিম্পিয়াড প্রবলেমের সাথে ইউজ টু হওয়া এবং ওগুলোকে সলভ করা? আহ, কি ইশতিয়াক শুরু করতে চাও? আই থিঙ্ক ফাইমে স্টার্ট করা বেটার, ওর এক্সপিরিয়েন্স আরো বেশি ডাইভার্স। ওকে, তাহলে ফাহিম তুমি যদি এটা নিয়ে একটু ফার্স্টে বলো। আচ্ছা, সো আমার অলিম্পিয়াডের সাথে যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, এক্সকিউজ মি, তো এটা আসলে সরি, এক্সট্রিমলি সরি এভরিওয়ান। সো এই রিলেশনটা আসলে আমার অনেক আগ থেকেই মানে শুরু হয়েছে। তোমরা যারা আর কি এখানে বারবার আমাদের লাইভ গুলো দেখো, তোমাদের মধ্যে অনেকেরই হয়তো আসলে জিনিসপাতি একটু মুখস্থ হয়ে গেছে। তারপর আমি আবার আরেকবার রিক্যাপ দিতেছি যে আমার অলিম্পিয়াডে জার্নি শুরু হয়েছিল একদম ক্লাস 4 থেকে, ম্যাথ অলিম্পিয়াডের মাধ্যমে। এরপর আমি আর কি আহ, আমার মিডল স্কুল পিরিয়ডে মানে ক্লাস 6 থেকে ক্লাস 8 এর পিরিয়ডে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড ট্রাই আউট করেছি, যেমন ফিজিক্স অলিম্পিয়াড, এরপরে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, ইনফরমেটিক্স অলিম্পিয়াড। সো সো আই স্টিল ডোন্ট নো যে কিভাবে আসলে আমি ফিজিক্সে সেটেল ডাউন হয়েছি, বাট সামহাউ আফটার ক্লাস 8 আমি আসলে ফিজিক্সে সেটেল ডাউন হয়েছি, পার্শিয়ালি বিকজ আই লাইক ফিজিক্স ভেরি মাচ, এবং পার্শিয়ালি বিকজ ফিজিক্স অলিম্পিয়াডে আই ওয়াজ অ্যাকচুয়ালি মেকিং গুড রেজাল্টস হুইচ ওয়াজ working as an incentive to stay there for a longer period of time. So আমি ফিজিক্স অলিম্পিয়াডে একদম পার্মানেন্টলি ইনভলভ হওয়ার পর আমার প্রথম ইন্টারন্যাশনাল কম্পিটিশন ছিল 2019 সালের এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে। এরপর 2021, 22, 23-এর ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে আমি পার্টিসিপেট করেছি, এবং সেই সাথে সেই সাথে সরি এগেন, এবং সেই সাথে 2022 সালের এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডেও আমি আসলে পার্টিসিপেট করেছি। এখন অলিম্পিয়াডের সাথে আমার পার্সোনাল রিলেশনশিপটাকে আসলে সামারাইজ করা আমার জন্য খুবই কঠিন, বিকজ ইট ইজ সাচ এ বিগ পোর্শন অফ মাই লাইফ। এবং ইন আচ্ছা আচ্ছা রেট্রোস্পেক্ট ফাহিম, সরি তোমাকে একটু স্টপ করলাম। লাইক আমি বলতে চাচ্ছি আই থিঙ্ক মানে আগের পডকাস্টেও আই থিঙ্ক এগুলো নিয়ে কথা হয়েছে। লাইক আমি হচ্ছে হচ্ছে তোমাদের অ্যাপ্রোচটা কি ছিল, মানে প্রবলেম গুলোকে ডিল করা, লাইক যখন ফার্স্টে ন্যাশনালে গেলে যে ন্যাশনালের যে প্রবলেম গুলো দেখলে, তো সেই ন্যাশনালের প্রবলেম গুলো তোমরা কিভাবে সলভ করবে, পরে ওটা নিয়ে কাজ করছো বা প্রবলেম গুলোকে কেমনে তোমরা অ্যাপ্রোচ নিছো, ওই দিকে যদি একটু বলো।
Okay, thank you for clarifying that. So প্রবলেম সলভিং এর স্ট্র্যাটেজি নিয়ে যদি আমি বলি তাহলে প্রবলেম ফার্স্ট পার্টটা হলো অবশ্যই যে প্রবলেমগুলো কিরকম আসে সেটাকে আইডেন্টিফাই করতে পারে, বিকজ ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর ডিলিং উইথ দেন ইউ ক্যানট অ্যাকচুয়ালি ট্যাকল দ্যাট অ্যান্ড বি গুড অ্যাট ইট। সো ফার্স্ট পার্ট অবশ্যই হলো যে আমি প্রবলেমগুলো কিরকম আছে সেটা আমি অ্যানালাইজ করব, এবং আমার পার্সপেক্টিভ থেকে আমার যেটা দেখেছি সেটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের প্রবলেম গুলো আসলে অনেক বেশি ফোকাসড অন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটা আসলে ফিজিক্স অলিম্পিয়াডের কোশ্চেন গুলোতে যে খুবই অ্যাডভান্স থিওরি লাগে, ইটস নট লাইক দ্যাট। ফর এক্সাম্পল আমরা যদি মেকানিক্স এর কথাই বলি, মেকানিক্স এর প্রবলেমে কিন্তু আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের সব প্রবলেমই বেসিক নিউটনিয়ান মেকানিক্স যেটা আছে, সো সেটা দিয়ে আসলে আমরা সলভ করতে পারি। নিউটনিয়ান মেকানিক্স এর আমার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন্টারপ্রিটেশন আছে, লিনিয়ার মোমেন্টাম ইন্টারপ্রিটেশন আছে, বা আদার অসিলেশনের যে থিওরি গুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা আসলে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের সব প্রবলেম সলভ করতে পারি। বাট তোমরা যদি একটু একটা আন্ডারগ্রেড কারিকুলাম দেখো, তাহলে সেখানে দেখবো যে আসলে ওরা অনেক কিছু শেখাচ্ছে, যে ওরা নিউটনের মেকানিক্স শেখাচ্ছে, ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স শেখাচ্ছে, হ্যামিল্টনের মেকানিক্স শেখাচ্ছে, আবার ইন্ডিভিজুয়াল মেকানিক্স এর মধ্যে অনেক অনেক অ্যাডভান্স কম্পিউটেশন টেকনিক অ্যানালাইজ করার টেকনিক শিখাইতেছে, যেটা আসলে ইস্তাক ভাউচ করতে পারবে, বিকজ হি ইজ অ্যাকচুয়ালি পারসুইং এ ফিজিক্স মেজর হোয়ারএস আই এম নট। সো এই ব্যাপারটা আসলে ইস্তাক আরেকটু ভালোভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারবে। তো দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক হিয়ার ইজ দ্যাট তোমাদের আসলে বেসিক থিওরিটা যদি বুঝতে পারো, দেন ইটস অল অ্যাবাউট লার্নিং হাউ টু অ্যাপ্লাই ইট। মানে আমার কোন সিচুয়েশনে আসলে কি কি থিওরিম গুলো কাজে লাগে, কেন কাজে লাগে, এটা বোঝাটা হলো একটা ফান্ডামেন্টাল পার্ট, এবং সেখান থেকে আর কি ম্যাথমেটিক্স করে আমার জিনিসপাতি নিয়ে আসাটাও আরেকটা পার্ট। এবং থার্ড একটা কম্পোনেন্টের কথা যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে এ সার্টেন সিক্স সেন্স, যে তোমার আসলে সবসময় আমি যে অমুক প্রবলেমটা এভাবে সলভ করবো, ইট ডাজন্ট বিকাম অবভিয়াস এট ফার্স্ট, বাট আমরা যখন প্রবলেম সলভ করতাম তখন আর কি অনেক সময় আমাদের মনের মধ্যে একটা টিংলিং সেন্সেশন কাজ করতো, যে বা সাম কাইন্ড অফ গাট ফিলিং কাজ করতো, যে আসলে এটা এভাবেই হবে। এটা দেখা যাচ্ছে যে আমার ফর এক্সাম্পল আমি ইলেকট্রোম্যাগনেটিজমের কোন একটা প্রবলেম সলভ করতে গেলে আমার ফর সাম রিজন বারবার মনে হতো যে এটা মেবি অ্যাম্পিয়ারের ল দিয়ে হবে, বা সাম আদার ফর্মুলা দিয়ে হবে, আই এম জাস্ট নট সিইং এভরিথিং হিয়ার। সো এই সিক্স সেন্সটা ডেভেলপ করার জন্য আসলে তোমার অনেক প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করতে করতে তোমার আসলে প্যাটার্ন গুলোকে রেকগনাইজ করা দরকার, যে আমার যে সিচুয়েশনটা দেওয়া আছে তার কোন কোন অ্যাট্রিবিউটের সাথে আসলে আমার কোন কোন থিওরি গুলো মিলে, কোন কোন থিওরি গুলো অ্যাপ্লাই করার স্কোপ তৈরি হয়। সো এটাই হলো যে আমি যদি প্রবলেম সলভিং কে সামারাইজ করতে চাই, যে ওয়ান, আন্ডারস্ট্যান্ডিং দ্য থিওরেমস, এবং টু হলো যে আন্ডারস্ট্যান্ডিং হোয়ার টু অ্যাপ্লাই দেন, আর থার্ড হলো যে আমার ইনটুইশন, যে ইনটুইশন গুলো আসলে that helps me to make the leaps while tackling a difficult problem. So this is my overview, and I'm sure Jay Istak can add his own perspective and a lot of other things to the mix. Okay, so ফাহিম অ্যাকচুয়ালি খুব সুন্দর মতো জিনিসটা অলরেডি সামারাইজ করে দিছে, বাট স্টিল লাইক কিছু বলতে হলে হোয়াট আই উইল স্টার্ট উইথ ইজ কথা শুনে, ফাহিমের কথা শুনে মনে হবে, আমার কথা শুনে মনে হবে যে আচ্ছা ভাইয়ারা জানতো কি করতেছে, তারা প্ল্যান করে পড়ছেন স্টাফ। ইটস নট লাইক দ্যাট। সো লাইক আমি এখন অনেক কিছু বলবো, বাট আমি যখন করতাম দেন at that time I didn't know what I was doing. আমি জাস্ট লাইক বই পড়ে যাইতেছিলাম, I was like looking at problems, I was trying to figure out যে আচ্ছা what works. I was trying everything that works, that like had a slightest chance of working. So it's not like that if you don't know যে আচ্ছা what I am doing, আমি কেমনে অ্যাপ্রোচ করতেছি, it's fine. Not everyone does, but again আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে সেটা খুঁজে বের করতে হেল্প করা। So for me, আমার জন্য আসলে আমার অলিম্পিয়াডে, ফার্স্ট অফ অল অলিম্পিয়াডে স্টার্ট করছি অনেক লেটে। সো ইট ওয়াজ লাইক আই থিঙ্ক ইন ক্লাস 7 যখন আমি প্রথম ফিজিক্স অলিম্পিয়াড দিই। অবভিয়াসলি বছর কিছুই পারি নাই, দেন সেকেন্ড বছর একটু পড়াশোনা করে গেছি, দেন তো ওখান থেকে আস্তে আস্তে ভালো হওয়া স্টার্ট করছে। সো কেমনে ভালো হওয়া স্টার্ট করছে, আগেন আই ডিডন্ট নো আমি কেমনে করছি। এখন যখন আমি আমার পুরা অলিম্পিয়াড ক্যারিয়ারের দিকে পেছনে ঘুরে তাকাইতেছি, দেন আই নো যে আচ্ছা আমি এইভাবে অ্যাপ্রোচ করেছিলাম, হুইচ এন্ডেড আপ ওয়ার্কিং।
সো অ্যাপ্রোচটা কি ছিল? Again, তোমরা প্রবাবলি অলরেডি গাইডলাইন সেশনগুলো শুনেছো যে কিছু পপুলার বই আছে যেগুলো অলিম্পিয়াডের জন্য আমরা সাজেস্ট করি। ফর এক্সাম্পল HRK, Fundamentals of Physics, University Physics. Then there is another one, Physics by Physics for Engineers and Scientists, I think. There are like several books like that. Now, এই বইগুলার হচ্ছে একটা স্পেসিফিক ডিজাইন আছে, if you noticed. So প্রত্যেকটা বই তুমি যখন পড়বা, একটা চ্যাপ্টার পড়বা, then you get a lot of end of the chapter problems. So end of the chapter problem গুলা দিয়ে কি উপকার হয়? So how I approached it is, আমি যখন একটা চ্যাপ্টার পড়তাম, যে কোনো একটা থিওরি আমি যখন শিখছি, সেই থিওরি শেখার পরে আমি ওই চ্যাপ্টারের প্রবলেম গুলা সলভ করছি। Now that was easy. কেন? Because then I know যে আচ্ছা আমি এই টপিক গুলা শিখেছি, these questions will be testing me on these topics. So ওই কোয়েশ্চেন গুলা becomes like easier for me to approach. So আমি কি করতেছি, আমি জিনিসটাকে ডিভাইড করে নিতেছি। So I know যে আচ্ছা এই প্রবলেমগুলা they use these kinds of strategies or these theories, and then সেগুলা দিয়ে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ডিফারেন্ট থিওরি শিখছি, সেগুলার অ্যাপ্লিকেশনের প্রবলেম শিখছি। Now does that help me in Olympiads? Technically, usually like for regional questions, I think they do. Wait, give me a minute. Okay, yeah. So for regional rounds, actually, দেখা যায় যে maximum question একটা specific topic focused হয়. You don't need to apply too many ideas, because obviously regional round is supposed to be easy. But as you go further, তুমি যখন ন্যাশনাল পরীক্ষা দিবা, যখন তুমি ক্যাম্পের পরীক্ষা দিবা, inevitably you will have to combine ideas. Now, আমি যে প্রিপারেশন মেথড বললাম, that works for the first kind of problem. যেখানে তোমার জাস্ট একটা সিঙ্গেল আইডিয়া আছে যেটা অ্যাপ্লাই করে তুমি লাইক কোয়েশ্চেন সলভ করছো। And this is the main reason যে কারণে রিজনালে অনেকে অনেক ভালো করেও ন্যাশনালে যে আটকে যায়। I was one of you. আমি নিজেও হচ্ছে রিজনালে কয়েক বছর ভালো করছি, and then ন্যাশনালে যে দেখি কিছুই পারি না। Why? Because I was good at applying individual ideas. I was not good at applying them all together. So first part কি? First part হচ্ছে জাস্ট বই পড়ো, বইয়ের সাথে অ্যাসোসিয়েটেড যেই টপিক থিওরি যেগুলো পড়লে সেগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে প্রবলেম আছে সেগুলো সলভ করো, দেন তুমি ওই টপিকের প্রবলেম আইডেন্টিফাই করা এবং সলভ করাই ভালো হবে। Then you need to combine all your ideas. যে এখন যদি তোমাকে একটা প্রবলেম দেয়, you don't know, তোমাকে এখন বলে দিবে না যে আচ্ছা এটা ওই চ্যাপ্টারের ওই টপিকের উপর কোয়েশ্চেন। সো তোমাকে এখন কোয়েশ্চেন পড়ে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। দিস ইজ আনাদার হার্ড পার্ট। First part actually it's not that hard. তুমি যদি পড়ো first part you can do it very easily. The second part gets a bit harder at sometimes. So second part এর জন্য কি করতে হবে? Second part এর জন্য তোমাকে অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করলে হবে না। কেন? বিকজ একটা কোয়েশ্চেন অবভিয়াসলি অনেকভাবে সলভ করা যায়। সো আমার একটা অভ্যাস ছিল, আমি যখনই একটা কোয়েশ্চেন সলভ করতাম, ডাজন্ট ম্যাটার আমি কত ভালোভাবে করেছি, লেটস সে লাইক আমি 2 লাইনে সলভ করছি, এন্ড দেন অথরের যে সলিউশন আছে দ্যাট ইজ লাইক 10 পেজেস, আই উইল গো থ্রু, ওয়েল নট 10 pages is too long. Let's say আমি 2 লাইনে সলভ করেছি and the author's solution is like 2 pages. I will go through the author's solution just to see that's how did he approach the problem. And then for practice material, you need to have questions that actually use multiple ideas. এগুলা কিভাবে খুঁজে বের করতে পারো? The best option is, I think, using previous Olympiad questions, either from Bangladesh Physics Olympiad. You can have I think Indian Physics Olympiad, you have Hong Kong Physics Olympiad, you have Swiss Physics Olympiad. তাদের সবারই question more or less online available, just need to Google it. So এই question গুলা usually খুবই standard হয়. Then there are other types of contests যেগুলা question তুমি use করতে পারো. For example, I think there is physics brawl and similar contests. I think most of you get the idea. I think এরকম content গুলার একটা list আমরা guideline session probably একটা পেয়ে আসছো. So you can use that to navigate. Just to sum up, অনেক কিছু বললাম, just to sum up, আমি যেভাবে অ্যাপ্রোচ করতাম নিজে, again this worked for me, this is not guaranteed that this will work for you, but this is one of the possible ways that might work. সেটা হচ্ছে কি, just divide your problems. একটা টপিক শিখতেছো, learn solving problems on that topic first. And then after you have learned a few topics, let's say you have covered most of mechanics already, then get to a general problem that doesn't tell you just that this is from this section or this requires this theory. And then we can take a try to find out যে আচ্ছা if you can figure out যে আচ্ছা আমার এখানে কি অ্যাপ্লাই করতে হবে and সেটা অ্যাপ্লাই করা। আচ্ছা,
এন্ড এখানে আমি আসলে আরেকটু অ্যাড করব যে Yeah, sure. if you know what to apply then it's good, if you don't know and if you find out যে what not to apply that's even better. এখন একটা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অলিম্পিয়াড লাইফের অনেক ছোটখাটো জিনিসই কিন্তু আসলে বাইরে খুব একটা বেশি প্রচার পায় না, বাট আই গেস যে এগুলো আসলে খুবই অনেক বেশি পরিমাণে সিগনিফিকেন্স আছে। যেমন আমাদের যখন ক্যাম্প হয় তখন বেসিক্যালি অনেক সময় এরকম হয় যে আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করতেছি, সো আমরা হোয়াইট বোর্ডে গিয়ে সবাই সবার অ্যাপ্রোচ লিখতেছি। প্রথমবার দেখা যায় যে প্রায় সবার অ্যাপ্রোচই ভুল থাকে, সো আমার 2-3 বোর্ড লেখা বারবার মুছামুছি করতে হয়। আফটার দ্যাট সামওয়ান হয়তো কিছু একটা প্রপোজ করে, তার ওটার উপর বেস করে আরেকজন আরেকটু ডেভেলপমেন্ট করলো, লাস্টে দেখা গেছে যে অনেক ট্রায়াল এন্ড এররের পর জিনিসটা আর কি আমরা অ্যাকচুয়ালি সলভ করতে পারি। বাট আমরা তো যখন সলভ করতে পারি ধরে যে একটা মেথডে, তখন একটা জিনিস শিখলাম, বাট আগের যে 3-4টা মেথডে সলভ হলো না, ওখান থেকে কিন্তু আসলে অনেক সময় আমরা জিনিসপাতি বুঝতে পারি যে আচ্ছা এটা আসলে ডাজন্ট ম্যাচ, বা এটা আসলে এটা একটা কাউন্টার কেস। সো এমনি নর্মালি জাস্ট সলভ সবসময় পারফেক্ট সলভ করলে অনেক সময় আর কি এগুলো ধরা পড়ে না, বাট ইফ ইউ মেক মিস্টেকস দেন এই জিনিসগুলো আসলে ধরা পড়ে বেশি পরিমাণে। সো ডু নট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস, ট্রাই মাল্টিপল টাইমস এন্ড মাল্টিপল অ্যাপ্রোচেস। আই থিঙ্ক এখানে আমি একটা জিনিস অ্যাড করবো, লাইক হচ্ছে একটা প্রবলেম আর হচ্ছে একটা কোয়েশ্চেন, এর মধ্যে যে পার্থক্যটা, একটা কোয়েশ্চেনের আমাদের টার্গেট থাকে কোয়েশ্চেনটা সলভ করা বা একটা অ্যান্সার পাওয়া, কিন্তু প্রবলেমে কিন্তু অ্যান্সারটা পাওয়াটাই বড় কথা না। প্রবলেমের সাথে যে প্রসেসটা, আমি কিভাবে ওটাকে সলভ করার ট্রাই করবো, যে ফাইন যেটা বললো ভুলগুলো হবে, ভুলগুলোতে মানে রং অ্যান্সার দিচ্ছে এরকম না, আমি একটা প্রসেসে আগাইছি, একটা থিওরি অ্যাপ্লাই করছি, ওইটা কিন্তু আমার মানে লার্নিং। প্রবলেম মানে যে একটা কারেক্ট অ্যান্সার, একটা সুন্দর একটা অ্যান্সারে চলে আসবো, এটা ওই অ্যান্সারে কত দ্রুত আমি অ্যান্সারে আসতে পারলাম, আই থিঙ্ক ওইটা ম্যাটার বেশি করে না, কিন্তু এই প্রসেসের সাথে ইমার্শনটা বেশি ইম্পর্টেন্ট। এখানে ইশতিয়াক যেটা বললো, মানে যখন আমরাও ছোটবেলায় অলিম্পিয়াডে যেতাম তখন খুবই মানে ভয় লাগতো কোয়েশ্চেন গুলা দেখে, বুঝতাম না কিভাবে আসছে, কিন্তু এখন যখন আমরা ফিজিক্সের আরো লেখাপড়া করছি এখন বুঝতে পারি মানে কিছু ওয়ার্ড প্যাটার্ন থাকে, I think, যেমন মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স, তারপরে ওয়েভস এর কিছু টপিকস, এইগুলো থেকেই কিন্তু কম বেশি রিজিওনাল এর কোয়েশ্চেন গুলো আসে। তো কেউ যদি ইশতিয়াক যে বইগুলোর নাম বললো, আই থিঙ্ক ইউনিভার্সিটি ফিজিক্স, তারপর এইচআরকে ফিজিক্স, এই দুইটা বই কম বেশি সবাই সাজেস্ট করে। আমাদের ওয়েবসাইট ফিজিক্স অলিম্পিয়াডের ওয়েবসাইটেও আই থিঙ্ক এই দুটা বই এবং এছাড়া আরো কয়েকটা বইয়ের লিস্ট দেওয়া আছে। তো এখানে আমার মনে হয় মানে বেশি থিওরি পড়াচ্ছে, একটা বই থেকে একটা পার্ট, মনে করো ইউনিভার্সিটি ফিজিক্স বা এইচআরকে থেকে মেকানিক্স এবং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিজমের চ্যাপ্টারটা যে কেউ যদি ভালো মতো পড়ে ফেলে, তাহলে কিন্তু আই থিঙ্ক ন্যাশনাল পর্যন্ত হয়ে যায়। নাকি ফাহিম? হ্যাঁ, আমি বলবো যে জাস্ট আমরা যদি এইচআরকে বা ইউনিভার্সিটি ফিজিক্স ভালোভাবে পড়ি তাহলে ন্যাশনালের কোশ্চেন গুলো অ্যাটলিস্ট আমরা পুরোপুরি সলভ করতে না পারলেও আমরা আসলে প্রসেসে অনেক দূর আগাইতে পারবো। কারণ ন্যাশনালের প্রসেসের যে বিল্ড আপটা থাকে, ন্যাশনালের কোশ্চেনের সলিউশন গুলো, সেগুলো কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল আইডিয়া থেকে শুরু করি এবং আমরা আমাদের টার্গেট থাকে যে ফাইনাল পার্ট গুলোতে যেন স্টুডেন্টরা সেই আইডিয়া গুলোকে মাচ করতে পারে আর কি। সো এটা এমন না যে আমরা শুরু থেকে একদম কমপ্লিটলি আননোন ওয়াটারে ফেলে দিই। সো শুরুটা ফ্যামিলিয়ার জিনিস থেকে হয় ন্যাশনাল কোশ্চেনের ক্ষেত্রে। এখন আই থিঙ্ক অনেকের মধ্যে টেন্ডেন্সি, যারা মানে নতুন শুরু করছে বা স্কুলে আছে, মানে অনেক কিছু পড়তে হবে, বা এই রকম যদি এই থিওরিয়ামটা লাগবে, লাগরানজিয়ান মেথড লাগবে, হ্যান ত্যান লাগবে, কিন্তু আমার মনে হয় মানে আমরা যেভাবে কোয়েশ্চেন গুলো সেট করার ট্রাই করি অলিম্পিয়াডে, যাতে কেউ একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে একটা আরেকটু ওপরে সে নিজে থেকে ওইটা উপলব্ধি করে একটা সলিউশন আসতে পারে। মানে আমরা চাই না যে অনেক থিওরি পড়ে এসছে, কিন্তু আমরা চাই ও থিওরি গুলো অ্যাপ্লাই করে একটা জিনিসের একটা প্রসেস ফলো করে, স্টেপ গুলো ফলো করে একটা জায়গাতে পৌঁছাতে পারছি কিনা। আহ, তো এখানে আই থিঙ্ক কিছু কমেন্টে কোয়েশ্চেন করেছে কয়েকজন, অ্যাডমিট কার্ড কবে দিবে। অ্যাডমিট কার্ডটা আই থিঙ্ক হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যারা রেজিস্ট্রেশন করেছে। আর বইগুলো সাজেস্ট, হ্যাঁ বইগুলোর লিস্ট ওয়েবসাইটে আছে। আর ফাহিম মনে হয় শুধু ইউনিভার্সিটি ফিজিক্স আর তারপর হচ্ছে এইচআরকে ফিজিক্স, এই দুটো হচ্ছে থিওরি পড়ার জন্য সাজেস্ট করেছে। আর হচ্ছে কিছু অলিম্পিয়াড রিসোর্স সাজেস্ট করেছে, যেগুলো হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের প্রিভিয়াস কোয়েশ্চেন্স এবং হংকং, তারপরে ইন্ডিয়া এবং কানাডিয়া বা
এরকম বাইরের দেশের যে ফিজিক্স অলিম্পিয়াড গুলো আছে, এদের ওয়েবসাইটেই হচ্ছে এদের প্রিভিয়াস সালের কোয়েশ্চেন গুলো দেওয়া থাকে। তো লাইক ক্যানাডিয়ান ফিজিক্স অলিম্পিয়াড কোয়েশ্চেন্স লিখে গুগল করলেই একটা লিঙ্কে সব কোয়েশ্চেন পেয়ে যাবে তোমরা। তো থিওরি যখন একটু পড়া শেষ হবে, তারপরে এইগুলোর মাধ্যমে প্র্যাকটিস করাটা ভালো সাজেশন হবে। আর এবং কি অ্যাজ দ্য লাইফ বলবো? প্রোগ্রেসেস আমরা আসলে আরো কিছু রিসোর্সের কথা হয়তো বলবো, সো হ্যাঁ, প্লিজ স্টে টিউনড আর কি। আর হচ্ছে তোমরা যারা আছো এখানে কাইন্ডলি একটু লাইভের লিঙ্কটা শেয়ার করে দিলে তোমার বন্ধুরাও দেখতে পাবে। তো সেটা একটু করো। আই থিঙ্ক এখন আমরা এর পরের দিকে আগাই। হ্যাঁ, সেটা হচ্ছে ফাহিম যেটা বলছিল, মানে একটা ইউনিভার্সিটি লেভেলে যে ফিজিক্সে আমাদের অনেক ডেপথ থাকে, মানে আমরা একটা থিওরি পড়লে অনেক ডিপে যে সেটা নিয়ে পড়াশোনা করি, প্রবলেম সলভিংটা হয়তো অতটা ফোকাস থাকে না, কিন্তু সেখানে অলিম্পিয়াডের অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট। তো স্টিল যদি তুমি এটা বলো, লাইক তোমার ইউনিভার্সিটিতে এখন যে ফিজিক্স পড়ছো আর অলিম্পিয়াডে থাকাকালে যেভাবে ফিজিক্সকে অ্যাপ্রোচ করতে, সেটা তুমি কিভাবে মানে ডিফারেন্সটা বলবা? ওকে, সো বলার আগে বলে নিও আমার ওপিনিয়ন কিছুটা বায়াসড হতে পারে, আচ্ছা। বিকজ আমি হচ্ছে ফার্স্ট অফ অল জাস্ট খুব বেশি পড়ি না এখনো আন্ডার গ্রাজুয়েট লাইফে ফিজিক্সে, অ্যান্ড মোস্ট অফ দ্য টপিক্স আই হ্যাভ রেড সো ফার ইন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে অলিম্পিয়াড টাইমেও মানে হাই স্কুলেও কিছু না কিছু আইডিয়া ছিল। সো ফর মি আমার জন্য যে দ্য রিজন মাই অ্যান্সার মাইট বি বায়াসড সেটা হচ্ছে যে অলিম্পিয়াডের টাইমেও আমি যেটা করতাম, বেসিক্যালি অলিম্পিয়াডের একটা সিজন আছে, আই থিঙ্ক সবাই মোটামুটি এগ্রি করবা, দেয়ার ইজ এ সিজন ফর অলিম্পিয়াড, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সাকসিড ইন অলিম্পিয়াড তোমার কাছে পড়ার জন্য সিজন থাকবে। সো অলিম্পিয়াডের সিজন আছে, যে সিজন অলিম্পিয়াড হয়, অলিম্পিয়াডের জন্য পড়ার কোনো সিজন নেই। ইউ নিড টু লাইক স্টাডি অল ইয়ার অ্যারাউন্ড। সো অবশ্যই সারা বছর পড়তাম, অলিম্পিয়াড ফোকাসড প্রিপারেশন হতো, বাট দেন just as I say, first part is not that hard in preparation. First part is তোমার specific theory শেখা and then সেগুলোর application শেখা. And the second part is combining everything, solving problems. Second part is harder. Now, problem solving you can do in Olympiad season. What do you do like other times? Like বাকি যে let's say 5-6 মাস 7 মাস থাকে সেই টাইমে কি করবে? So what I used to do is আমি আরো কিছু বই পড়তাম। I just loved to like আমার থিওরি নলেজ বাড়াতে পছন্দ করতাম বেসিক্যালি। সো যার কারণে দেখা গেছে যে আমি অলিম্পিয়াডের বাইরে অনেক কিছু পড়ছি। নাও did that help me with Olympiads? To some extent, yes. Could I have been more efficient in the preparation? Also, yes. So ফাহিম যেটা বললো, তোমার ফোকাস যদি একদম অলিম্পিয়াড হয়, তুমি অলিম্পিয়াডে ভালো করবা, you don't need to know too many theories. So you can obviously start with a problem solving approach, just necessary theory শিখবা, problem solving করবা. That is usually the bare minimum. Should you stop there? Probably no. This is enough, but most of the people I know do more than that. So if you do more than that, then it turns out that our university physics are like university level physics are Olympiad physics is not that different. Again, if you look at the প্রবলেমে কি হবে, তোমরা প্রবাবলি যারা এর আগে অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছো অ্যাটলিস্ট ন্যাশনাল লেভেলে, রিজিওনাল লেভেল আমি আপাতত হিসাবের বাইরে রাখতেছি, বিকজ রিজিওনাল লেভেল আমি প্রিভিয়াসলি ডিসকাস করলাম যে রিজিওনাল লেভেলের প্রবলেমগুলো মেইনলি থাকে হচ্ছে তোমার থিওরি নলেজ টেস্ট করার জন্য, নট টু টেস্ট হাউ গুড অফ আ প্রবলেম সলভার ইউ আর। সো ন্যাশনাল লেভেল কোয়েশ্চেনে যদি আসো, ইউজুয়ালি ফাইমও বলেছে এটা, কোয়েশ্চেনগুলো যেভাবে প্রগ্রেস করে, দে ইন্ট্রোডিউস এ নিউ আইডিয়া অ্যান্ড দেন সেটা রিলেটেড কোয়েশ্চেন করে। সেই নিউ আইডিয়ার মধ্যে দেখা যায় তোমার হয়তো কিছু ওল্ড ফিজিক্সের নলেজ অ্যাপ্লাই করা লাগে, বাট usually it's just a new idea and then you progress with the idea with your existing knowledge. Now এর সাথে ইউনিভার্সিটি লেভেল ফিজিক্সের ডিফারেন্স কি? They just throw the problem at you. So এখানে কি বলবে, this is this, that is that, এটা করলে ওইটা হয়, ওইটা করলে এটা হয়, দেন এটা সলভ করো। এন্ড ইউনিভার্সিটিতে তোমাকে জাস্ট বলবে এই হচ্ছে প্রবলেম, সলভ দিস। মানে আই থিঙ্ক ওই যে প্রবলেম সলভিং এর যে ফানটা, আই থিঙ্ক ওটা ইউনিভার্সিটি একটু কম। মানে অলিম্পিয়াডে আমরা একটা প্রবলেমকে নানাভাবে দেখতেছি, দিনের পর দিন একটা প্রবলেম নিয়ে চিন্তা করছি, বাট ইউনিভার্সিটিতে খুব ফোকাসড, মানে ওইতে একটা থিওরি পড়লাম, এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আই থিঙ্ক আমাদের মাঝে আরেকজন স্পেশাল গেস্ট এসে উপস্থিত হয়েছে, তো হচ্ছে গোলাম কিবরিয়া এসছে। তো ও হচ্ছে 2022 সাল এবং 24 সালে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছে এবং 2বারই অনারেবল মেনশন পেয়েছে।
কিবরিয়া হচ্ছে ফাহিমের সাথে বুয়েটে পড়াশোনা করছে। কিবরিয়া হচ্ছে আইপি তে পড়ছো তাই না? সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সরি। হ্যাঁ, তো সবাইকে একটু হাই দাও আর কি। হাই, কেমন আছেন সবাই? আহ ইশতিয়াক ভাই, যে অনেকদিন অনেকদিন পরে দেখা হইলো ইশতিয়াক ভাইয়ের সাথে। তারপরে ওয়ালিদ ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হইতেছে। ও, তো বেসিক্যালি আমি একটু ঘুমায় পড়ছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ঘুম থেকে এখন উঠলে না? লাইক এখনই সারাদিন? উঠছি। আচ্ছা, এই যে বুয়েট মানুষের সাথে বুয়েট মানুষকে কি করে দেয় আর কি। তো এখানে আমার একটা এখন একটু স্পেসিফিক কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে মনে করো জানুয়ারিতে তো রিজিওনাল হবে। তো 1 মাস যদি আমার হাতে টাইম থাকে, আমার যদি টেক্সট বুক মানে এনসিটিভির টেক্সট বুকের ফিজিক্স আমার পড়া আছে, এখন আমি 1 মাসে কি করতে পারি যাতে আমি রিজিওনালটা হচ্ছে পার করতে পারবো, বা রিজিওনালে আমি অ্যাটলিস্ট কিছু প্রবলেম সলভ করতে পারবো? মানে 1 মাসের একটা যদি প্রবলেম সলভিং এর স্টেপ বাই স্টেপ গাইড দাও তোমরা, ইশতিয়াক, কিবরিয়া, ফাহিম, তোমাদের মানে মিলায়ও বলতে পারো যে পয়েন্ট বাই পয়েন্ট মানে এইরকম একটা স্টেপে আমি যদি আগাই, তাহলে আই থিঙ্ক রিজিওনালে আমি একটা মোটামুটি ভালো করতে পারবো এই বছরের জন্য। So who wants to start? কে বলবো? Okay, I will ফাহিমের আই start. থিঙ্ক এগুলো নিয়ে আইডিয়া একটু বেশি, কারণ ফাহিম রিজিওনালের সাথে খুবই অ্যাক্টিভলি কাজ করছে গত 2 বছর। Okay. ফাহিম আছো? আচ্ছা, ইশতিয়াক তুমি শুরু করতে পারো, ফাহিম মনে হয় একটু বাইরে গেছে। Okay. So first of all, just as I said, Olympiad season কিন্তু আছে, কিন্তু অলিম্পিয়াডের পড়াশোনার জন্য সিজন নেই। সো ফার্স্ট কথা হচ্ছে যে তুমি যদি 1 মাস আগে অলিম্পিয়াডের জন্য পড়াশোনা শুরু করো, ওকে, এই বছর হয়তো তোমার ফার্স্ট, বাট ডোন্ট ডু ইট নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার যদি ভালো করতে চাও, ইউ নিড এ লং টার্ম কমিটমেন্ট। ইটস লাইক উই গেট আ লট অফ কোয়েশ্চেন্স লাইক দিস, যে আচ্ছা 6 মাস আছে, 6 মাসে কিভাবে পড়ে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল পাওয়া যায়? ওয়েল, আমি যদি জানতাম দেন আমার গলায় এখন একটা গোল্ড মেডেল ছিল। So, I don't think anyone can like tell you যে uh, uh, anyone can tell you যে 6 মাস preparation again the gold medal পাওয়া যায়, because I personally believe this is not possible. Well, depends on what background you come from, and same আমি যদি ওয়ালিদ ভাইয়ের কোশ্চেনটা অ্যান্সার করতে চাই, তাহলেও আরো উল্টা কোশ্চেন চলে আসে। প্রথম কথা হচ্ছে তোমার আচ্ছা, এনসিটিভি বই পড়া আছে, কিভাবে পড়া আছে? বাংলাদেশের এনসিটিভি বই, at least the ones we read, so like not the latest one, the one before that, I think the physics book with the blue cover আর কি, yeah. even the black one works. So এই দুইটা বই যেভাবে ডিজাইন করা, and like most other academic books in Bangladesh, এটার মধ্যে অনেক কন্টেন্ট আছে, there is a lot of things to learn, বাট যেহেতু অনেক বেশি জিনিস আছে, দেখা যায় যে টেক্সট বুকে কোনোটাই খুব একটা ভালোভাবে কভার করার সময়ও পায় না, চেষ্টাও করে না। সো তুমি যদি বলো যে তোমার এনসিটিভি বই ভালো মতো পড়া আছে, দেয়ার ক্যান বি টু সিনারিওস। একটা হচ্ছে যে এনসিটিভি কারিকুলামের সিলেবাসে যা যা আছে সেগুলো তোমার খুব ভালো মতো পড়া আছে, ইউ আন্ডারস্ট্যান্ড দোজ টপিকস। ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট এনিথিং, জাস্ট স্টার্ট সলভিং past questions. However, most people when they say যে আচ্ছা আমার এনসিটিভি বই পড়া আছে, what they mean is they can comfortably solve like board questions or like তাদের স্কুলের question. So that does not necessarily guarantee যে তোমার does not necessarily guarantee যে তোমার যেই টপিক গুলো আছে সেগুলোর সাথে তুমি আনা ফ্যামিলিয়ার। So what the first thing you should do is, again, what I said previously, just get a book যেখানে টপিক ওয়াইজ কোয়েশ্চেন দেওয়া আছে। ইট কুড বি ইউনিভার্সিটি ফিজিক্স, কুড বি এইচআরকে ফিজিক্স, কুড বি ফান্ডামেন্টালস অফ ফিজিক্স। এরকম একটা বই নিয়ে আসো, নিয়ে এসে ট্রাই দ্য প্রবলেমস ফার্স্ট। তুমি যদি দেখো যে আচ্ছা এইটা হচ্ছে চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের মধ্যে এই টপিক গুলো আছে, and then এই টপিকগুলো আমি লাইক আমার এনসিটিভি বই অলরেডি পড়েছি, try solving the questions on those topics. If you see that you can solve most of the problems, then you are good to go. That means তোমার এনসিটিভি বইয়ে যে টপিকগুলো আছে সেগুলো তুমি অ্যাকচুয়ালি বুঝো and শিখেছো, as in তুমি অ্যাকচুয়ালি জিনিসপাতিগুলো বুঝেই শিখেছো। If not, then you need to review a lot of stuff. And again, most people when they say যে আচ্ছা এনসিটিভি বই খুব ভালো মতো পড়া আছে, they usually cannot solve problems from these books. So তাহলে তোমার কি করতে হবে? তাহলে তোমাকে পড়া স্টার্ট করতে হবে, বিকজ তোমার নলেজে কিছু গ্যাপ আছে তোমার, again, which is not necessarily your fault, it is no one's fault. তুমি
হয়তো অলিম্পিয়াড নিয়ে জানতে না, এর আগে এভাবে চিন্তা করো নাই, এভাবে পড়াশোনা করো নাই। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু স্টার্ট ক্ল্যারিফাইং ইয়োর ডাউটস। কোথায় কোথায় সমস্যা আছে, তোমার তোমার নলেজ গ্যাপ গুলা কোথায় আছে সেগুলো খুঁজে বের করা। এগুলো কিভাবে বের করতে পারো? ফর মি অ্যাগেন ইট উইল বি থ্রু প্রবলেম সলভিং, নট জেনারেল প্রবলেম সলভিং। আমি যদি কিচ্ছু জানি না, আমি যদি র্যান্ডমলি একটা অলিম্পিয়াডের রিজিওনাল বা ন্যাশনাল লেভেলের কোয়েশ্চেন ধরে আনি, কি সমস্যা হবে? আমার এই টাইপ কোয়েশ্চেন সলভ করতে দেয়ার ইজ 2 স্টেপস। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করা আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, সেকেন্ড হচ্ছে সেই জিনিসটা অ্যাপ্লাই করা। সো ইউজুয়ালি লাইক ফার্স্ট পার্টে আটকে যাবে, বিকজ ফার্স্ট পার্ট ইজ ইউজুয়ালি দ্য হার্ডেস্ট ওয়ান। বাট তোমার ফার্স্ট পার্টে ঝামেলা না, তোমার ঝামেলা হচ্ছে সেকেন্ড পার্টে, টু অ্যাপ্লাই দ্য থিওরিজ ইউ নো। তুমি যদি জানো যে এই থিওরি অ্যাপ্লাই করতে হবে, ক্যান ইউ অ্যাপ্লাই দ্যাট? And usually that is enough for regionals. So again, if you like first solve problems from some books, again কেন? because এগুলো তোমাকে কি টেস্ট করাবে, যে তুমি জানো যে এই টপিকটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, ক্যান ইউ অ্যাপ্লাই দ্যাট? if you can, you are good to go, just solve past questions. If not, then you need to like go through the books or go through other notes and stuff to understand the theory better. আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে আমার, মানে তো আমরা যখন অলিম্পিয়াডের প্রবলেম ধরি, মানে একজন যে কমপ্লিটলি আননোন, মানে অলিম্পিয়াড হয়তো তাকে কখনো করেনি, সে কিন্তু হয়তো সহজেই একটা প্রবলেম দেখে বুঝবে না এই প্রবলেমের জন্য কোন থিওরিটা আমার লাগবে। তো আই থিঙ্ক রিজিওনাল পর্বটা পার করার জন্য একটা যদি অ্যাপ্রক্সিমেট লিস্ট অফ টপিক যদি আমি বলি, মনে করো মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স বা এই ধরনের যদি লিস্ট করতে চাই, এই টপিকগুলো যদি আমার ভালো জানা থাকে বা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আমি প্রবলেম সলভিং শুরু করতে পারবো রিজিওনাল পর্বের জন্য। এরকম এটা যদি কেউ বলতে চাও। ইভরিয়া, তোমার কি আই থিঙ্ক এটা নিয়ে, তুমি যেহেতু রিসেন্ট একদম, তোমার আই থিঙ্ক এগুলো নিয়ে একটু আইডিয়া ক্লিয়ার বেশি থাকা উচিত। First of all, I think there is no limit actually, because you don't know what to come. Regional পার হইতে হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে there is random topic থেকে কোশ্চেন আসে, and আমরা আসলে জানি না যে ফিজিক্স অলিম্পিয়াড হচ্ছে এটা বৈশিষ্ট্য যে র্যান্ডম টপিক থেকে কোশ্চেন আসবে, তারপরে সেটা সলভ করা লাগবে। তো হইতেছে রিজনালের টেক্সট বুকে আই থিঙ্ক দেয়ার ইজ এনাফ গুড অফ অ্যামাউন্ট অফ রিসোর্সেস। সো দ্য থিং ইজ প্রবলেম সলভ করা লাগবে ফার্স্ট অফ অল, আর থিওরি হইতেছে যতটুকু পাওয়া যায়। এন্ড যেটা আমি সাজেস্ট করি, যদি টাইম কম থাকে তাহলে হইতেছে প্রবলেম করতে বসা, তারপরে প্রবলেম সলভ করতে সমস্যা হলে ব্যাক এন্ড ফোর্থ দেওয়া, থিওরি আর প্রবলেম সলভিং এর মধ্যে ব্যাক এন্ড ফোর্থ একটা কানেকশন তৈরি করলে আই থিঙ্ক বেটার হবে, যেহেতু টাইম অনেক কম। ফাহিম, লাইক তোমার কি কোনো ইয়ে আছে, লাইক যদি জাস্ট 1 মাস না, আমি মনে করো এই বছর বা সামনের বছর ধরে লং টার্মে পড়বো, তো থিওরি গুলো আসলে অ্যাপ্রক্সিমেট কি কি থিওরি আমার আই থিঙ্ক এটা ফাউন্ডেশন থাকা দরকার, কি কি থিওরির উপর বা টপিকস এর উপর? আচ্ছা, এই ব্যাপারে যদি আমি বলতে চাই যে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ওয়েবসাইটে যে সিলেবাসটা দেওয়া আছে, এটা আসলে একটা খুবই ভালো রাফ আইডিয়া দিতে পারে। মানে ইটস নট নাথিং সেট ইন স্টোন, মানে এমন না যে আমি সিলেবাসটা দিছি আমার দেখা যাচ্ছে যে এটা স্ট্রিক্টলি ফলো হবে, বা দেখা যাচ্ছে যে এটা পড়লেই আমি একদম 100-তে 100 পেয়ে যাবো, এই টাইপের কিছু না। বাট এটা আর কি একটা রিজনেবল বাউন্ড সেট করবে যে আমার এখানে যেসব টপিক দেওয়া আছে এটার থেকে খুব একটা বেশি ডেরিভেটিভ আইডিয়াতে আমার যাওয়া লাগবে না। আর একটু আগে সবাই আর কি এই মানে অল্প টাইমের প্রিপারেশনের কথা নিয়ে বলতেছিল। সো আমার আরেকটা অবজারভেশনের কথা যদি আমি বলি, যেটা আসলে বিভিন্ন মানে ফিজিক্স অলিম্পিয়াড যারা করতে চায় তাদের সাথে ইন্টারাকশন করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমাদের মধ্যে অনেকেরই আসলে অবজারভেশন করা, মানে প্রবলেমের স্টেটমেন্টকে, ডায়াগ্রামকে অবজার্ভ করে সেখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করার ব্যাপারে একটু উইকনেস আছে। এর কারণ হলো যে আমরা যখন নর্মালি একটা বোর্ড পরীক্ষা দিই তখন আসলে খুবই কমন টাইপের কোশ্চেন থাকে। সো আমাদের আসলে এই টাইপের অবজারভেশনাল স্কিল গুলো ডেভেলপ করার তেমন প্রয়োজন থাকে না, কারণ তুমি দেখে আসলে বুঝতে পারবা যে এটা আসলে এই সূত্র দিয়ে করতে হবে। এখানে আসলে খুব একটা বেশি মাথা খাটানো কিছু থাকে না। বাট অলিম্পিয়াডের কোশ্চেনে ইন বিটুইন দ্য লাইন্স অনেক কিছু লেখা থাকে, বা অনেক ক্ষেত্রে তোমার খুব সূক্ষ্মভাবে ইনফরমেশন দেওয়া থাকে। সো আমার
আমি এরকম অনেক দেখেছি যে আমি কাউকে কোনো একটা প্রবলেম এক্সপ্লেন করতেছি, সো আমি যখন বলতেছি যে আমার কোশ্চেন এই জায়গা থেকে আমি বুঝতে পারি যে এটা হবে, সো সে আর কি তখন বুঝতে পারে না বা ধরতে পারে না, তখন আমাকে ওই জায়গাটা হাইলাইট করে দেখাতে হয় যে দেখো স্পেসিফিকলি এই জায়গাটা থেকে আমি আসলে এই অবজারভেশনটা মেক করেছি। সো এই স্কিলটা থাকা তো আসলে খুবই জরুরি রিজনালের জন্য বা ফিজিক্স অলিম্পিয়াডের যে কোনো স্টেজের জন্য, ইন মাই ওপিনিয়ন। সো তোমরা এটার জন্য যেটা প্র্যাকটিস করতে পারো যে সলভ করার সময় তোমরা রেলেভেন্ট অংশগুলো হাইলাইট করতে পারো, বা যখন তোমরা সলিউশন দেখবা তখন দেখবা যে যেসব জায়গা থেকে ইনফরমেশন নিচ্ছে সেগুলোকে হাইলাইট করে একটা অভ্যাস করলা। শুরুতে হয়তো এভাবে হাইলাইট করে অভ্যাস করলে পরে এক সময় দেখবো যে তোমার মাইন্ড অটোমেটিক আর কি অবজারভেশন গুলো করতে পারতেছে, তখন আর কি কোনো প্রকার হাইলাইটিং এর দরকার নাই, বা দরকার হলে আসলে সমস্যা নাই। সো এই একটা জিনিস আমার মনে হয় যে আমাদের সবারই একটু খেয়াল রাখা উচিত, যে আমরা যেন কোশ্চেন থেকে ভালোভাবে অবজারভেশন করে ফ্যাক্টস গুলা বাইর করতে পারি বা কন্ডিশন গুলো বাইর করতে পারি। তাহলে মানে যেটা আমি যেটুকু বুঝলাম মানে হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের ওয়েবসাইটে যে সিলেবাসে দেওয়া আছে সেই সিলেবাসের টপিক গুলো নিয়ে যদি বা সিলেবাসের মেজরিটি অফ দ্য টপিক যদি আমার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমি হয়তো টেক্সট বুক ভালোভাবে পড়ে আনতে পারি, অথবা হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স অথবা এইচআরকে যে ফিজিক্সের বইগুলো আছে এইগুলোর মাধ্যমে আমি ওই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে পারি। এবং এই আন্ডারস্ট্যান্ডিং একটা লেভেলে আসার পরেই আমাদের অনেক প্রবলেম সলভ করতে হবে। যদি আমি জাস্ট থিওরি গুলো পড়তে থাকি আর প্রবলেম কখনো অ্যাপ্রোচই না করি, তাহলে আমি বুঝবো না একটা প্রবলেম দেখলে ওটার সাথে কিভাবে থিওরিটা রিলেট করতে হবে বা ওই থিওরি থেকে কিভাবে প্রবলেমের একটা সলিউশনের দিকে আসতে হবে। আর তো এখানে প্রবলেম সলভিং এর জন্য যে রিসার্চ গুলো মেনলি বলা হলো সেটা হচ্ছে বিভিন্ন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের প্রিভিয়াস কোয়েশ্চেন্স বা বাইরের অলিম্পিয়াডের কোয়েশ্চেন্স। তো এখানে আমি বলবো লাইক বাইরের অনেক দেশে কিছু যারা অলিম্পিয়াডের কোচরা আছে এরা কিছু নোটস বা এই টাইপের হচ্ছে কনসাইজ একটা প্রিপারেশন ডকুমেন্ট বা ম্যাটেরিয়াল বানাই। তো এইগুলো কিভাবে আমাদের অলিম্পিয়াড প্রিপারেশনে হেল্প করতে পারে, তোমরা যদি এটা নিয়ে বলো। আচ্ছা, আই গেস ইস্তাক এটা নিয়ে কথা বলতে পারে, কারণ এই টাইপের নোট নিয়ে তার রয়্যালটি বা দেখা যাচ্ছে যে ফ্যাসিনেশন যেটা বলো না কেন সেটা আমাদের মধ্যে ইস্তেকেরই আসলে সবচেয়ে বেশি। সো আই গেস এই সাবজেক্ট ম্যাটার ওই লিখতি। হ্যাঁ বলো তাহলে স্টিয়াক। ওকে, সো এটা নিয়ে অ্যাকচুয়ালি বলার অনেক কিছু আছে। ফার্স্ট অফ অল, তুমি তুমি যদি আমাকে বলো যে আচ্ছা আমি লেটস সে মেকানিক্স শিখতে যাচ্ছি, ওকে, মেকানিক্স শেখার অনেক বই আছে। there is like আচ্ছা নাম বললে আচ্ছা নাম না basically there is like graduate level undergraduate level mechanics books, there is undergrad level mechanics books, and there is like college level or like high school level mechanics books. So তোমার লাগবে let's say undergrad level এর mechanics book। আমি যদি তোমাকে একটা গ্র্যাজুয়েট লেভেলের মেকানিক্স বই ধরাই দিই, তুমি কিন্তু আন্ডারগ্রেডের জিনিস শিখে যাবা। দ্যাট ইজ অনলি ইফ ইউ ক্যান অ্যাবজর্ব দ্য থিং। সো অলিম্পিয়াডের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা এইরকম যে যখনই আমরা বলি যে এই জিনিস মানে যখন আমি এরকম একটা কোয়েশ্চেন পাই যে আচ্ছা এই জিনিসগুলা আমার পড়া উচিত নাকি উচিত না, অলিম্পিয়াডে এরকম কোয়েশ্চেন আসা উচিত না। এভরিথিং ইউ ক্যান অ্যাবজর্ভ ইউ শুড রিড। তোমার যদি মনে হয় যে আচ্ছা এই জিনিসটা ইজ গুড ফর মি, আই ক্যান অ্যাবজর্ভ হোয়াট দ্য অথর ইজ সেইং এন্ড সে লাইক কি জিনিসটা কি মেসেজ কনভে করতে যাচ্ছে, ইফ ইউ ফাইন্ড দ্যাট কনভিনিয়েন্ট, অবশ্যই শেখো। নাও এরকম নোটস গুলোর মধ্যে পপুলার দুইটা নোট কি, একটা হচ্ছে okay, I would say Jan Kalda, but I can hear like Sabit swearing me. So like it's like Jan Kalda. So Jan Kalda note আছে, and there is Kevin Chow. I think these two are the most popular. There is another one that is not very popular. There is a book, textbook by Swiss Physics Olympiad. It's called The Script. এটা ওদের ওয়েবসাইটে গেলে পাবা। There is also a very good resource. But again, ফাহিম তুমি হচ্ছে এই যে এই তিনটা লিংক হচ্ছে একটু কমেন্টে দিয়ে দিতে পারবা? ওকে ভাই, আমি দিয়ে দিতেছি। আচ্ছা সরি স্টিয়াক, হ্যাঁ কন্টিনিউ করো। Okay, yeah. So the thing is, এখন হচ্ছে for me, for example, একটা আমার নিজের ঘটনা বলি। আমি হচ্ছে ডাই হার্ড কেভিন ঝাও ফ্যান। So আমি তার নোট পড়ছি, I really like those notes. Kalda, he's a good guy. I don't like him that much, but I not like him his notes that much. Okay, so I don't like his notes that much, like not as much as Kevin Chow's notes.
Okay, so then I meet this Kevin Zhao in IPHO 2023, and then আমি তার পিছে করতেছি যে আরে I like this guy, আমি এর ফ্যান, and then সে হচ্ছে ইয়ান কালদার পিছে করতেছে যে সে হচ্ছে ইয়ান কালদার ফ্যান। So the thing is like it depends যে তুমি তোমার সাথে কার রাইটিং স্টাইল বেটার যাচ্ছে, and the other the other thing is যে if you can absorb the, আমি যদি একটা প্রবলেম নিয়ে লাইক 1 মাস ধরে পড়ে আসি, I can't learn anything, that is basically zero progress. So for me, আমাকে যদি জিজ্ঞেস করো, this is again totally personal opinion, there are people যারা এইসব নোটগুলো থেকে পড়া শুরু করছে and they did really like they did fine in Olympiads, but আমার মনে হয় from the education system we come from, আমাদের জন্য এই নোটগুলা introductory text হিসেবে are not suitable for most people. Again, when I say this is not suitable, I am referring to like this is again just my opinion, and this is for the general people, not everyone. Everyone is like different, and সবার জন্য obviously different case থাকবে. If you think যে আচ্ছা তুমি like ইয়ান কালদার notes পড়লে you can like absorb like 70%, 80% of the stuff, then that's really good, and then you shouldn't like even open HRK or books like that. But most people cannot absorb 80 to 85%. So again, আমি যে নোটগুলোর কথা বললাম সবগুলাই ভালো, 3টাই ভালো, there are books সেগুলোও ভালো। এখন তোমাকে কি আইডেন্টিফাই করতে হবে, which one suits you better, কোনটা থেকে তুমি ম্যাক্সিমাম কন্টেন্ট এক্সট্রাক্ট করতে পারতেছো। My suggestion would be again for the general people, আগে HRK বা এরকম টাইপের কোনো একটা বই পড়ো, learn the introductory stuff first। এই জিনিসগুলো দেখা যায় যাদের জন্য নোটটা লেখা হয়েছে তারা অলরেডি ক্লাস থেকে এই জিনিসগুলো শিখে আসছে, আমরা শিখে আসি নাই। So you should learn HRK or like fundamental physics level এর বই first, and then figure out from there যে আচ্ছা কোনটা তোমার better suit করে, if এই নোটগুলো better suit করে। And then there is also another book called Competitive Physics. These are competitive physics books. আমরা অনেকগুলো বইয়ের সাজেশন বলেছি, none are for Olympiads, none are for competitive physics. তারা তোমাকে ফিজিক্স শিখাবে। And just as I said before, এটা বারবার রিপিট করতেছি, সেটা হচ্ছে অলিম্পিয়াডের প্রবলেমে 2টা স্টেপ আছে, একটা হচ্ছে থিওরি অ্যাপ্লাই করা, দ্যাট ইজ নট দ্য হার্ড পার্ট। এটা তোমরা আন্ডারগ্রেডে যারা ফিজিক্স পড়ে তারা সবাই শেখে। দ্য হার্ডেস্ট পার্ট ইজ ফিগারিং আউট হোয়াট টু অ্যাপ্লাই, অ্যান্ড কম্পিটিটিভ ফিজিক্সের জন্য তোমার বেসিক্যালি এই জিনিসগুলো শেখা লাগবে। সো রেগুলার ফিজিক্স ম্যাটেরিয়াল পরে ইউ ক্যান ডু জাস্ট ফাইন, a lot of people did just fine. So first day my suggestion is HRK বা এই টাইপ কোনো বই ধরে learn the basics first, and then if you can try to move on to one of the competitive physics, like things that are specifically made for Olympiads. The book Competitive Physics, Calda's note, Kevin Zhao's notes, there is like the script I told you about from Swiss Physics Olympiad, এগুলো। আচ্ছা, কেভিনের নোট আই থিঙ্ক Yep. আমার অনেক হেল্প করছে। এবার আমি কসমোলজি কোর্স করছি, তো ওখানে কেভিনের একটা কসমোলজির উপর নোট আছে, লাইক খুবই কনসাইসলি সবকিছু ওভারভিউ দেওয়া, মানে আই থিঙ্ক মানে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর পরে ওইটা পড়লে তখন মানে খুবই শর্টে সবকিছুর একটা ওভারভিউ পাওয়া যায়। হ্যাঁ, আই ফাহিম গেস এখানে আসলে একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার যে কেন আসলে এই নোটগুলো উৎপত্তি কোথা থেকে। সো বেসিক্যালি আমরা যাদের নাম বললাম যে কেভিন ঝাও এবং জান কালদা, দুজনে কিন্তু আসলে ফিজিক্স অলিম্পিয়াডের কোচ। কেভিন ঝাও হলো যে ইউএস ফিজিক্স টিমের কোচ, এবং জান কালদা আর কি আই গেস এস্টোনিয়া টিমের কোচ ছিল, এখন আর কি হ্যাঁ। সাউদি টিমের কোচ। সো বেসিক্যালি যেটা হয় যে এই ম্যাটেরিয়াল গুলো আমরা যেগুলো আর কি কথা বললাম নোটস, এই নোটস গুলো বেসিক্যালি তাদের রেসপেক্টিভ দেশের যে ক্যাম্প গুলো ছিল সেই ক্যাম্পে তারা যেসব টিচিং গুলো করাতো বা যেসব লেকচার গুলো দিত, সো সেগুলোর একটা সামারাইজ ভার্সন বা ডিজিটাল ভার্সন বলতে পারো। সো এর জন্যই আর কি সবার এটা একদম বিগিনিং ম্যাটেরিয়াল হিসেবে নিতে পারে না, কারণ তার ওইসব নোটের যে সোর্স সেখানে টার্গেট অডিয়েন্স যারা তারা কিন্তু আসলে মানে ফিজিক্স কিছুটা জানাশোনা মানুষ। সো এই কারণে আর কি সবসময় এইসব নোট দিয়ে শুরু করাটা একটা মানে ভালো ডিসিশন হয় না। সো শুরু করার জন্য সবসময় বাংলাদেশের পার্সপেক্টিভে এই এইচআরকে বা ইউনিভার্সিটি ফিজিক্স বা ফিজিক্স ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স টাইপের বুকগুলো সবসময় বেস্ট হবে ইঞ্জিনিয়ারিং। মানে এখানে আমি যেটা বলবো, মানে প্রথমে এই নোট সেই নোট এই বই এত মানে মাথার মধ্যে না নিয়ে খুবই ঠান্ডা মাথায় বেসিকটাকে ঠিক করা, টেক্সট বুকটাকে পড়া,
ইউনিভার্সিটি ফিজিক্স যদি টেক্সট বুকের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারপরে ইউনিভার্সিটি ফিজিক্স বা এইচআরকে ফিজিক্স পড়া এবং চ্যাপ্টার শেষে এক্সারসাইজ গুলো আছে সেগুলো করা, এরপর রিজনাল কোয়েশ্চেন কিছু প্র্যাকটিস করা। তারপরে যখন আমার এই বেসিক গুলোর আন্ডারস্ট্যান্ডিং ভালো মতো আছে, তখন যখন আমি একটু অ্যাডভান্সে যাবো, যখন আমি ন্যাশনালে ভালো করার টার্গেট করবো বা ক্যাম্পে ভালো করার টার্গেট করবো, তখন আই থিঙ্ক নোটস গুলো, তারপরে যখন একবার কেউ ন্যাশনালে আসবে বা ক্যাম্পে আসবে, তখন কিন্তু আরো ম্যাটেরিয়াল তার সাথে শেয়ার করা হয়, তখন সেইগুলোর দিকে যাওয়া যাবে। কিন্তু আমরা যেটা বলছি, জেনারেল যারা অডিয়েন্স, যারা ফিজিক্স অলিম্পিয়াডে এখনো হয়তো অত ভালো করেনি বা শুরু করতে চায়, তাদের জন্য বেসিক থেকে মানে জাস্ট ফোকাস রেখে থিওরি গুলো ভালোভাবে শেখা এবং প্রবলেম গুলো প্র্যাকটিস করা ওয়েবসাইট থেকে, পাস্ট কোয়েশ্চেন্স গুলো। এইটুকুই আই থিঙ্ক মোটামুটি একটা ওভারভিউ নাকি? আচ্ছা, আমাদের সাথে মনে হয় আরো দুইজন গেস্ট যুক্ত হয়েছে। সেটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের একাডেমিক টিমের যে মানে দায়িত্বে থাকে আমাদের সবাইকে লিডার হাসনাত নাইম ভাই। নাইম ভাইকে চেনে না এমন মানুষ হয়তো খুবই কমই আছে ফিজিক্স অলিম্পিয়াড কমিউনিটিতে। তো ভাই, আপনাকে অনেক স্বাগতম এবং শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। সবার আগে আমি হচ্ছে হাই দিব ইশতিয়াককে, অনেক দিন পর ইশতিয়াকের সাথে দেখা। কি অবস্থা ফাহিম? কিবরিয়ার সাথে তো ওয়ালিদের সাথে জেনারেলি দেখা হয়, গত সপ্তাহে দেখা হয়েছে। কি অবস্থা ইশতিয়াক? এই তো ভাই, সাউন্ড আজকে ক্লিয়ার আসলে তো আমার? হ্যাঁ, একদম, হ্যাঁ, সব ঠিক আছে। ওকে। না, ভালোই আলোচনা হচ্ছিল। একটা জিনিস হচ্ছে আমার খুব আরেকজনের কথা মনে পড়লো, তোমরা যখন ইয়ান কার্লার নোট নিয়ে কথা বলতেছিলা, মানে ফিজিক্স সাবিত। অলিম্পিয়াড কমিউনিটিতে। হ্যাঁ, সাবিতের কথা, মানে আমি এই নোট দেখছি। এই নোট হচ্ছে দুইজন দুইজন হচ্ছে ধারণ করে। সো কেভিন জাভের নোটকে ধারণ করে হচ্ছে ইশতিয়াক, আর এই ইয়ান কার্লার নোট এবং ওই ফিলোসফি পুরোটাকে ধারণ করে হচ্ছে সাবিত। আবার ফাহিমকে দেখলাম যা দেই তাই সে খেতে পারে, মানে এর আসলে কোনো মানাও নাই, আবার কোনো ইয়েও নাই, জাজমেন্টও নাই যে না আমার এটা বেশি ভালো লাগে ওইটা বেশি ভালো লাগে। তবে আমার সেজন্য একটা আমার কোনো ফিলোসফিও নাই। আই এম জাস্ট হ্যাঁ মর্ফিং। আই এম মর্ফিং আচ্ছা, অল দ্য টাইম। আমাদের আমার ফাহিম ইজ সাবিতেরও জাস্ট আ কিন্তু চিল মানে গাই। কেভিন জু ইন মেকিং, কিন্তু আমাদের সাবিত, ওরও কিন্তু ওদের পার্সোনাল ওয়েবসাইটে অলিম্পিয়াডের প্রিপারেশনে কিছু নোটস আছে। ইয়েস, সাবিতের নোটগুলো আসলে মানে অনেকটা কেভিন মানে ইয়ান কাল্ডার টেস্ট পাওয়া যায় ইন সাম কেস। আবার কিছু নোটে হচ্ছে আমার দেখা আবার কেভিন জাভের নোটেরও টেস্ট পাওয়া যায়। সো দেখা যায় যে সামহাও দুইটাই আসলে সবাই ফলো করে। আচ্ছা, কিবরিয়ার তো এখানে আছে। তো কিবরিয়া, তোমাকে আমি কোয়েশ্চেন আসলে আলোচনা, এখানে একজন আরেকজনের কোয়েশ্চেন করা টাইপ পরীক্ষা নেওয়ার মতো হয়ে যাইতেছে। তো সবার উদ্দেশ্যে আমার একটা কোয়েশ্চেন, মানে আমি এটা আসলে অনেক বেশি ফেস করি। ও, ওই তো ফাত্তা আমাদের জয়েন করেছে আমাদের সাথে। আরেকজন চলে আসছে, যে হচ্ছে মানে বেকা লাইনে সবসময় চলে। আমাদের সিলভার মেডেলিস্ট, সিলভার বয় ফাত্তা, নটরডেম কলেজে পড়াশোনা করছে এখন নাকি? Well, আজকে কি nobody knew ফাত্তার ASM এর এসএটি S পরীক্ষা ছিল? stand for silver. জি ভাই, এসএসসি সিলভার। পরীক্ষা ছিল। এই চট্টগ্রামে গিয়েছিলাম। আমার মূলত সিট শেষ হয়ে গেছিল, এই জন্য আমি যদিও রেজিস্ট্রেশন ডেডলাইনের 3 দিন আগে করছি, সিট শেষ হয়ে গেছিল, এই জন্য চট্টগ্রামে করা লাগছে। বাই দ্য ওয়ে, আমার একটা উইয়ার্ড কোয়েশ্চেন, তুমি কি নটরডেম কলেজে শার্ট পরে আসছো? না ভাই, আমি কেবল একদম ওই যে ওইরকমই লাগতেছিল। ভাই আমি হচ্ছে কেবলই চট্টগ্রাম থেকে আসলাম, এসে পরে বসছি। আহা, পরীক্ষা কেমন গেল? ভাই ইংলিশ পার্টটা আসলে একটু খারাপ হয়েছে। এখন তো ফুল কম্পিউটারে পরীক্ষা হয়, তাই না এসএটি? জি ভাই। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, মানে আমি আসলে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে তোমাদের কাছে কোয়েশ্চেন করি এবং ওই জিনিসগুলাই একটু ভাগ ভাগ করে তোমরা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেইন করলে সবার জন্য সুবিধা হয়। ফার্স্ট অফ অল, আমরা যখন ধরো এই যে কোনো স্ট্যান্ডার্ড ফিজিক্স বই ধরতে যাই, এইচআরকে ইউনিভার্সিটি ফিজিক্স বা সামথিং, আরো অনেক ফাউন্ডেশনাল অনেক বই আছে। তো ওই বইগুলোতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে টপিক বাই টপিক অনেক কোয়েশ্চেন সলভ থাকে, মানে এক্সাম্পল থাকে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে মানে এক্সাম্পল কোয়েশ্চেন এবং প্রবলেম কোয়েশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, এন্ড হাউ টু স্টার্ট এই জার্নিটা আসলে তোমাদের
তোমাদের কিভাবে স্টার্ট হয়েছে তার থেকে বেটার হচ্ছে এই জার্নিটা একটা বিগিনার কিভাবে স্টার্ট করতে পারে, যে কারণে তার জার্নিটা স্মুথ হতে পারে। আমার দেখা সবচেয়ে বিগিনার লেভেলের প্রবলেম হচ্ছে মানে যারাই একদম অলিম্পিয়াড সার্কিটে হোক, ফিজিক্স লার্নিং এর সার্কিটে হোক, অ্যাকচুয়ালি শুরুতে যদি প্রবলেমের যে আন্ডারস্ট্যান্ডিংটা ধরতে না পারে, তাহলে সে প্রবলেম অ্যাটাক করতে পারে না। প্রবলেম থেকে কি বের করতে হবে ওইটা বুঝলেও কিভাবে বের করতে হবে ওইসব জিনিস আসলে বুঝতে পারে না। তো এই জিনিসটা আমার প্যারা হইছে। আমি যদি আমার একদম 7-8 বছর আগের জার্নিতে ব্যাক করি, আবার এখনো দেখা যায় নতুন নতুন কোয়েশ্চেন বা নতুন নতুন প্রবলেম ফেস করতে, এখন যদি অনেক স্মুথ, সবাই স্মুথ এখন, বাট এই তো মানে ইনিশিয়াল জার্নিটা কিভাবে স্টার্ট করলে মনে হয় যে সবার জন্য প্রবলেম সলভিং এনভায়রনমেন্ট বেসড প্রিপারেশনটা স্মুথ হবে। সো এটা যে কেউই বলতে পারো, ফাহিম বলো, ফাহিমের একটু কাশি দেখতেছি, আমার মনে হয় ইশতিয়াক তোমার আইডিয়া গুলা শেয়ার করো, ওয়ালিদ তো আছেই। সো ফার্স্ট কোয়েশ্চেন আই থিঙ্ক ছিল যে এক্সাম্পল প্রবলেম আর অ্যাকচুয়াল প্রবলেম গুলোর মধ্যে ডিফারেন্স কি। সো আই থিঙ্ক লাইক এক্সাম্পল প্রবলেমস अगेन আর সাপোজ টু শো ইউ যে আচ্ছা প্রবলেম গুলা কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। লাইক আমি অনেক কিছু পড়তেছি, আমি বুঝতেছি যে সেভাবে অ্যাপ্লাই করা যায়, বাট দেন স্টিল ইউ নিড টু হ্যাভ সামওয়ানস ভিউজ যে অ্যাকচুয়ালি জিনিসপাতিগুলো বোঝে, এন্ড দ্যাট ইজ দ্য অথর শোয়িং ইউ যে আচ্ছা জিনিসপাতিগুলো এভাবে এভাবে করা যেতে পারে। এন্ড अगेन এর সাথে এক্সারসাইজ প্রবলেমের রিলেশন কি? Just as I said, most of these problems, most of these books এই বই যেগুলো আছে তাদের দেখবা যে এক্সারসাইজ প্রবলেম গুলাতেও সেকশন ওয়াইজ ডিভাইড করা থাকে। সো যে এক্সারসাইজ প্রবলেম গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি তোমাকে বলতেছে আচ্ছা তুমি এক্সারসাইজে দেখে আসছো, সরি এক্সাম্পলে দেখে আসছো যে এই থিওরি গুলো এভাবে অ্যাপ্লাই করা যায়। নাও দিস ইজ আন্ডার দিস সেকশন, সো ইউ আর अगेन বিং টেস্টেড অন দ্যাট সাবজেক্ট অর দোজ থিওরিজ, এন্ড সেই থিওরির উপর এখন তুমি এই প্রবলেমটা সলভ করো। নাও ইউ হ্যাভ নো হেল্প। সো শুরুতে বেসিক্যালি তোমাকে একবার অথর দেখায় দিচ্ছে, এন্ড দেন তুমি সেটা আরেকবার নিজে ট্রাইয়ের চেষ্টা করছো। এন্ড দিস ইজ দ্য আইডিয়াল ওয়ে আই থিঙ্ক ইউ শুড অ্যাপ্রোচ, এন্ড দিস ইজ ওয়াই দিস টাইপস অফ বুকস আর ভেরি পপুলার, বিকজ এই বইগুলো এমনি ডিজাইন করা যে তুমি যখন বেসিক্যালি ইউ লার্ন টপিক বাই টপিক, তুমি একটা থিওরি শিখছো দেন সেই থিওরির অ্যাপ্লিকেশন শিখতেছো। সো মাই আইডিয়া ইজ যখনই তুমি প্রথমে একটা প্রবলেম সলভ করছো খুব বেশি কিছু মাথার মধ্যে নিও না, একটা টপিক শিখতেছো, জাস্ট মেক শিওর তুমি সেই টপিকটা ভালো মতো বুঝো। সো তুমি বেসিক্যালি ইনস্টেড অফ মেকিং দ্য হোল পাজল, তুমি পাজলটাকে লাইক অনেকগুলো ভাগে ভাগ করে নিচ্ছ, দেন প্রত্যেকটা ছোট ছোট পিস আগে তৈরি করে নিচ্ছ, এন্ড প্রত্যেকটা ছোট ছোট পিস যখন তৈরি হয়ে যাবে তখন সবগুলো একসাথে জোড়া লাগানো ইটস নট দ্যাট হার্ড। ইয়েস, এবং এখানে তোমরা কিন্তু আসলে আমাদের এক্সারসাইজের ডিভিশন গুলো কিন্তু খুব স্মার্টলি ইউটিলাইজ করতে পারো। যেমন ইউনিভার্সিটি ফিজিক্সে সরি এইচআরকে টাইপের বইতে সাধারণত 1.2.3 থাকে বেস অন ডিফিকাল্টি। আবার আমি যদি ফিজিক্স ফর সায়েন্টিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স এর কথা বলি তাহলে সেখানে আর কি সবচেয়ে ইজি প্রবলেম ব্ল্যাক, ইন্টারমিডিয়েট প্রবলেম ব্লু, আর হার্ডেস্ট প্রবলেম গুলো রেড। সো এটা আসলে যেভাবে অ্যাপ্রোচ করতে পারো যে একটা প্রবলেম একটা টপিক দেখলা, এক্সাম্পল গুলো দেখলা, এরপরে যেটা করতে পারো যে এক্সারসাইজ একদম ইজিয়েস্ট প্রবলেম গুলো দেখতে পারো, যেগুলো আসলে বেসিক্যালি আমাদের বইয়ের প্রবলেমের মতো সূত্র বসানো প্রবলেম হয়। সো তারপর যেটা করতে পারো যে চ্যাপ্টার একটা মোটামুটি 1/3 বা অর্ধেক পড়ার পর তুমি রিলেভেন্ট যে মিডিয়াম ইন্টারমিডিয়েট কোশ্চেন গুলো বা ইয়াগুলো দেখতে পারো, মানে যেগুলো মিডিয়াম কোশ্চেন গুলো আছে, মানে কেবল জাস্ট আইডিয়া জোড়া লাগানো শুরু করছে, নট মানে বাট সেগুলো আর কি প্রিটি অবভিয়াস যে তুমি কোশ্চেন পড়ে মোটামুটি বুঝতে পারবা যে আসলে তোমার এই 2টা বা এই 3টা আইডিয়া জোড়া লাগতেছে। সো এই টাইপের প্রবলেম গুলো তোমরা চাইলে সলভ করতে পারো। দেন এভাবে আর কি তোমার চ্যাপ্টারের পড়াটা যত বাড়বে তোমার এক্সারসাইজ থেকে আর কি তত ডিফিকাল্ট প্রবলেম গুলো পিক এন্ড চুজ করতে থাকবে। সো এটা আই গেস দিস ক্যান বি এ গুড স্ট্র্যাটেজি, যে সবকিছু একবারে ডাম্প না করে তোমার লেভেল অনুযায়ী তুমি আস্তে আস্তে অনেকটা গেমের লেভেল আনলক করার মতো করে তুমি প্রবলেম গুলোকে আর কি আনলক করে করে পড়বে। এই সেম কোশ্চেনটা
হ্যাঁ, আমি কোয়েশ্চেনটা করি। এই সেম কোয়েশ্চেনটা হচ্ছে ফাত্তা, কিবরিয়া, তোমরা তোমাদের একাডেমিক সাইডের পার্সপেক্টিভ থেকে ওই জিনিসটা বলতে পারো। আমি ফাত্তাকে একটু বলি যে প্লিজ তুমি বললো না যে ভাই আমি সব বাংলা বই থেকে পড়ছি। সো এই জিনিসটা আমি তোমার কাছ থেকে অনুরোধ করতেছি, এই টাইপের কথা বললে দেখা যাবে বেশিরভাগ মানুষ বাংলা বই পড়ে ফিজিক্স অলিম্পিয়াড ক্র্যাক করতে পারবে না। পরে আমাদের পডকাস্টে যে 6 জন আছি সবার দোষ পড়ে যাবে কিন্তু। সো একটু সবাই কনস্ট্রাকটিভ, ক্যান্সেলড হয়ে যাবে সবাই। হ্যাঁ কনস্ট্রাকটিভ সাজেশন দাও যে যে কোনো টাইপের কথাই আমরা আলোচনা করতেছি যেটা আসলে লং টার্মের জন্য খাটবে। শর্ট টার্মের জন্য যে কোনো কিছুই খাটে আসলে। লাইক আমি এখন একটা পেপারে প্রবলেম দেখছি, এটা আমার শর্ট টাইমের জন্যই, আমার প্র্যাকটিসের জন্য, বাট লং টার্মের জন্য হয়তো সব রিসোর্স না। সো কিবরিয়া, ফাত্তা, তোমরা যদি এই জিনিসগুলো একটু বলো তাহলে আমরা করতে পারি। আচ্ছা, কিবরিয়া ফাত্তার জন্য আমি একটু বলবো, লাইক হচ্ছে তোমরা যখন প্রিপারেশন নিছো তখন তো হয়তো তোমাদের প্রিপারেশনটাতে অনেক সমস্যা ছিল বা হয়তো এফেক্টিভ ছিল না। এখন যখন তোমরা এই পর্যায়ে এসছো, লাইক এখন যখন তোমরা লুক ব্যাক করতেছো তোমাদের অ্যাপ্রোচটা নিয়ে, তো তখন তোমাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা কি বা ফাইন্ডিং গুলো কি, মানে এই জিনিসগুলো এইভাবে করলে একটু বেটার হতো, সেইগুলো আই থিঙ্ক একটু ফোকাস আনতে পারো। তো আমার কাছে যদি কেউ সাজেশন চাই কখনো ফিজিক্স অলিম্পিয়াডে কি করবে, আমি সবার আগে বলি যে এইচআরকে লেভেলের বইটা মানে মোটামুটি কমপ্লিট করতে। অর্থাৎ তার মেইন গোল হওয়ার কথা এইচআরকে তে যে লেভেলের প্রবলেমগুলো দেওয়া থাকে ওই প্রবলেমগুলো যাতে সে এনশিওর করে যে এগুলো করতে হবে। এর মানে নেসেসারি না এই যে এইচআরকেই শুধু পড়বে বাকি কিছু পড়বে না, আমি তা বলিনি। বলছি যে যদি এইচআরকে তে যে ধরনের প্রবলেমগুলো দেওয়া থাকে ওই লেভেলের প্রবলেমগুলো যাতে সে কমপ্লিট করতে পারে, সেটা হচ্ছে আমি সবাইকে আসলে সাজেশন দিই যদি আমাকে পার্সোনালি কেউ জিজ্ঞেস করে আর কি। আর ফিজিক্স অলিম্পিয়াডে যখন হচ্ছে প্রিপারেশন নেওয়ার কথা আসে তখন অনেকগুলো স্টেজ থাকে। মানে প্রথম স্টেজে দেখা যায় যে আমি অনেক কিছুই জানি না, মানে থিওরি জানি না, এই জন্য আমি প্রবলেম সলভ করতে পারছি না। তখন হচ্ছে আসলে প্রিপারেশন নেওয়ার একটু কষ্টকর হয়। তো একটা পর্যায়ে দেখা যায় যে থিওরি আস্তে আস্তে আমি সবই জেনে গেছি কিন্তু ওই প্রবলেম আর সলভ করতে পারছি না। তখন হচ্ছে মূলত আরেকটু বেশি ঝামেলা হয় যে থিওরি পড়বো আবার নাকি প্রবলেম সলভ করব। তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আমার মনে হয় এই দুই ধরনের মানুষই আছে, যে প্রথম ক্যাটাগরি হচ্ছে থিওরি জানি না তো প্রবলেম কি করে সলভ করবো, আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে থিওরি তো জানি সবই তো পারি। বিশেষ করে এই সমস্যাটা হয় যারা আপনার হচ্ছে এইচএসসি বইটা আগে পড়ে ফেলে সব। তো এইচএসসি বই পড়া শেষ হয়ে গেলে তাদের হিসাব হচ্ছে আমার তো 80% থিওরি তো এমনিই শেষ, তো এইগুলাতে সব শুনছি পড়ছি, তাহলে প্রবলেম সলভ করতে পারি না কেন। তো এই প্রবলেমটা হয়। তো এইখানে মূলত সমস্যা হচ্ছে থিওরি আসলে আন্ডারস্ট্যান্ডিং অনেকগুলো ধাপ আছে, এন্ড থিওরি আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক হয়েছে কিনা তার বোঝার উপায়টা হচ্ছে আসলে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং যদি সঠিকভাবে করা যেতে পারে তাহলে বোঝা যায় যে থিওরিটা আসলে আমি বুঝছি। আর যদি প্রবলেম সলভিং করা না যায় তার এর একটা অন্যতম কারণ হচ্ছে থিওরিতে কি কি মানে বোঝায় ঘাটতি ছিল ওইটাই। তো ওই থিওরি যদি ভালো করে বুঝতে হয় অনেক সময় দেখা যায় যে অনেক লোয়ার লেভেলের থিওরি ভালো করে না বোঝার কারণে একটা মোটামুটি প্রবলেম হচ্ছে সলভ করা যাচ্ছে না। তো আবার অনেক সময় আপার লেভেল মানে একটা কঠিন থিওরি সলভ করা যাচ্ছে কারণ ওই দেখা গেল ওই লোয়ার লেভেলের থিওরি লাগছে না, জাস্ট কঠিন থিওরি লাগছে, বাট কোনো ভাবে হচ্ছে ওই কঠিন থিওরিটা বইতে দেওয়া আছে, ওটা পেয়ে গেছে। তো এখন এরকম হলে অনেক সমস্যা হয় আর কি। তো এই জন্য হচ্ছে যদি হচ্ছে এইচএসকে লেভেলের বই যেখানে আপনার হচ্ছে সবকিছু সুন্দরভাবে গুছানো আছে ওই রকম যদি আপনার হচ্ছে পড়া হয় তাহলে আসলে বোঝা যায় যে কি কি সমস্যা হচ্ছে। এরপরেও যদি দেখা যায় যে এইচআরকে পড়ে এইচআরকে থিওরি সলভ হচ্ছে না তাইলে আমার মনে হয় যে অন্য রাইটারের বই পড়তে হবে। অনেক সময় দেখা যায় যে ডিফারেন্ট ওয়ার্ডিং এ আপনার হচ্ছে প্রবলেম সলভিংটা ইজি হয়। যে একজন একভাবে লিখছে ওইটা পড়ে না বুঝলো আরেকজন আরেকভাবে লিখছে, তারপরে দুইটা যদিও একই জিনিস বাট ডিফারেন্ট ওয়েতে লেখা হয়েছে, তো যখন এটা কানেক্ট করতে হয় তখন হচ্ছে দেখা যায় যে আস্তে আস্তে মেইন আইডিয়া গুলা ডিস্টিংগুইশ হয়ে যায়। খুবই তো তুমি অ্যাড করবা কিছু এটাতে? কিবরিয়ার জন্য একটু করে দেয়, ইজি করে দেয় যে ফাত্তা তারপরে ইশতিয়াক ফাহিম সবাই আসলে বইগুলার কথা বলতেছে, প্রায় সেম ক্যাটাগরির বই। সো তুমি জাস্ট বলো যে বিগিনারদের আসলে বইগুলো কিভাবে স্টার্ট করা উচিত বা কিভাবে শুরু করা যেতে পারে। নট লাইক যে কোনো একটা চ্যাপ্টার খুলে স্টার্ট করবে, মানে সে যদি তার লং টার্মের প্রিপারেশনের জন্য স্টার্ট করে তাহলে এই বইগুলা কিভাবে সে স্টার্ট করতে পারে। কারণ স্টার্টিংটাই যদি স্মুথ না হয়, অনেকের দেখা যায় যে এইচআরকে
এইচআর কে পড়ে তোমার আমার মোটিভেশন হাই হয়ে গেছে, কিন্তু অনেকের এটা ধরে হচ্ছে মোটিভেশন ডাউন হয়ে গেছে, সে আর ফিজিক্স লার্নিংটা কন্টিনিউ করতেছে না। সো এরকম ডিমোটিভেটিং ফেজ এবং স্টার্টিংটা কিভাবে স্মুথ হওয়া যেতে পারে আর কি? স্মুথ হওয়ার জন্য প্রথম যে কাজটা করা দরকার সেটা হইতেছে, when we start we should start with mechanics, because mechanics সব জায়গাতেই থাকে, and the thing is, and plus beside this we need to do some knowledge of calculus. We need to start from the basics. এই একটা, এটা যদি হয়। আর সেকেন্ড হইতেছে অনেকে ডিমোটিভেট হয়ে যায়, সেটা কারণ হইতেছে when we try to get, মানে একটু টাইম লাগবে, we need to know that এই বইগুলো অনেক কি বলে, যদি সাইজও কম্পেয়ার করি তাহলে এই বইগুলো অনেক লেন্থ, and we know that এগুলো লেন্থ লাগেই। তো ফার্স্ট অফ অল দিস টু থিং মাথায় রেখে শুরু করতে হবে। সেকেন্ড হইতেছে স্মুথলি কিভাবে যাওয়া যায়। তো স্মুথলি যেতে হলে প্রথমে আমাকে মেক শিওর করতে হবে যে বেসিক কন্টেন্ট গুলা, like when someone from B category wants to start HRK, so I would suggest that প্রথমে কিছু বেসিক চ্যাপ্টার আছে, লাইক মেকানিক্স এর কিছু আছে, ইলেকট্রিসিটির কিছু আছে। তো ফার্স্টে সেগুলো দাও, স্পেশালি যেগুলো আমাদের টেক্সট বুকের সাথে রেলেভেন্ট, সেই চ্যাপ্টার গুলো ফার্স্টে পড়া যায়, অবশ্যই মেকানিক্স শেষ করে। আর তারপর এটা যদি হয়, অ্যান্ড প্রবলেম সলভিং এর ক্ষেত্রে যে জিনিসটা অ্যাড করা উচিত, যেটা আমি প্রবলেম ফেস করছিলাম, লাইক আমি থিওরি পড়তাম, তারপরে প্রবলেম সলভিং আমার কম হয়েছে, অ্যান্ড ইট এফেক্টেড মি ইন এ লং ওয়ে, এখনো এফেক্ট করতেছে বাই দ্য ওয়ে এটা এটা এফেক্ট সেটা কি করতেছে। তোমার এখন ঘুমের এফেক্ট করতেছে? না, ঘুমের এফেক্ট করতেছে না, বাট হইতেছে কি বলে, আমার আমার প্রবলেম সলভিং স্কিল এখনো একটু বাজে আছে, তো এটা মানতে হবে স্যাডলি। বাট ওই তো, মানে প্রবলেম সলভিংটা একটু থ্রোলি যাওয়া উচিত, এন্ড দিস ইজ ইট আই থিঙ্ক, একটু সিস্টেমেটিকলি। ওকে, তো আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন, সেটা ইশতিয়াকি আসলে শুরু করবে এটার একটু দেওয়ার ক্ষেত্রে, যে ফার্স্ট অফ অল কোন একটা প্রবলেম কিভাবে অ্যাটাক করব, হাউ টু অ্যাটাক এনি প্রবলেম। লাইক ধরো এটা মানে ফার্স্ট কেস হচ্ছে প্রবলেমের টপিকটা আমার নোন, সেকেন্ড কেস হচ্ছে প্রবলেমের টপিকটা আমার আননোন। এখন আমি অলিম্পিয়াড দিতে বসলাম, কোয়েশ্চেন পেপার সামনে আছে, আমি আমার হচ্ছে আই ডোন্ট নো আমার নলেজ কতটুকু, বাট আমি কিভাবে একটা প্রবলেম অ্যাটাক করব, কারণ আমি এখানে অবশ্যই প্রাইজ পাইতে আসছি, আমি এখানে খালি হাতে ফেরত যেতে আসি নাই। সো এই জিনিসটা কিভাবে, মানে একটা স্টুডেন্ট বাসায় বসে আসলে অনেকে আমরা অনেক কিছু করে ফেলতে পারি, বাট অ্যাকচুয়াল সিনারিওতে একটা প্রবলেমকে কিভাবে ক্র্যাক করার জন্য আমি অ্যাটাক করব, এই স্ট্যান্ডার্ড না, এই জিনিসের আসলে কোনো স্ট্যান্ডার্ড হয় না, বাট এইটা আসলে কিভাবে করা যাইতে পারে, ক্র্যাক ডাউন করা যায়। ওকে, সো টু স্টার্ট অফ, ফার্স্ট অফ অল তুমি যখন একটা কোয়েশ্চেন পেপার পাবা, তোমার আগেন নাইম ভাই যেটা বলো তোমার টার্গেট প্রাইজ নিয়ে যাওয়া, সো ফার্স্ট থিং, তো ইয়োর ফার্স্ট থিং অ্যাট মাইন্ড শুড বি তুমি যে প্রবলেমগুলো পারো সেগুলো আগে করে ফেলা। ডিফিকাল্টি অফ আমাদের অলিম্পিয়াডে ইউজুয়ালি আমরা হচ্ছে ডিফিকাল্টি অনুযায়ী কোয়েশ্চেন লাইক নাম্বারিং করা ট্রাই করি। সো তুমি যত পরে যাবা কোয়েশ্চেনগুলো হার্ডার হবে, বাট अगेन যেটা আমার কাছে ডিফিকাল্ট তোমাদের কাছে ডিফিকাল্ট নাই হতে পারে। সো মেক শিওর ইউ গো থ্রু অল দ্য কোয়েশ্চেন্স। আমি এই জিনিসের জন্য অনেক সাফার করছি, অবভিয়াসলি ফাহিম তারপরে নাইম ভাই তারা অবভিয়াসলি ভালো মতোই জানবেন যে তুমি হচ্ছে একটা কোয়েশ্চেন করতেছো, কোয়েশ্চেন নিয়ে খুবই এক্সাইটেড যে আচ্ছা এই কোয়েশ্চেনটা করে ফেলবো, এন্ড দেন তুমি পরীক্ষা থেকে বের হয়ে দেখো যে আচ্ছা দেয়ার ওয়াজ এ ইজিয়ার কোয়েশ্চেন লেটার যেটা তুমি পারতে। সো মেক শিওর তুমি যখন পরীক্ষা দিয়ে বের হচ্ছ তোমার এমন কিছু যেন না থাকে যে আচ্ছা তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরীক্ষার হলে ছিলে এন্ড দেন ইউ ডোন্ট নো তোমার কোয়েশ্চেনে কি কি ছিল। সো ফার্স্ট মেক শিওর যে তোমার কোয়েশ্চেন পেপারে কি কি আছে তুমি সব জানো, and then you approach the easiest questions, solve them, and then you move on to the challenging questions. যেগুলো ইজি কোয়েশ্চেন, যেগুলো তুমি একবারে করে ফেলতে পারো, গ্রেট, দেন ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দোজ। সেকেন্ড হচ্ছে যেগুলোতে ইউ ডোন্ট নো হোয়াট টু ডু, তখন কি করতে হবে? ফার্স্ট কথা হচ্ছে যে এই জিনিসটা আমি অনেক বেশি, আই থিঙ্ক আমরা সবাই এগ্রি করবো যে এই জিনিসটা আমরা খুবই কমনলি দেখি। সেটা হচ্ছে যে যখন দুইটা জিনিস অ্যাকচুয়ালি, একটা হচ্ছে যখন একটা কোয়েশ্চেন পারবা না তখন হচ্ছে আমরা দেখি প্রায় দেখি সৃজনশীল লেখা, যে কোয়েশ্চেন থেকে পাই, লাইক বেসিক্যালি যেভাবে আমরা হচ্ছে
যখন আমাদের সৃজনশীল পদ্ধতি ছিল তখন ওই যে সি এন্ড ডি নাম্বার কোয়েশ্চেন যে আমরা লিখতাম। সো এটা উদ্দীপক একটা থেকে approach পাই। yes, উদ্দীপক থেকে পাই, exactly. That is one of the approach, and second approach is just like not doing anything at all. Just you have something and কোথা থেকে আসছে আমরা জানি না, জাস্ট তোমার খাতায় কিছু লেখা আছে আর কোনো কাজ করা নেই। সো ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য মিডল ওয়ে বিটুইন দিস টু। তুমি যখন একটা কঠিন কোয়েশ্চেন পাবা, তোমার ফার্স্টটা কথা হচ্ছে অলিম্পিয়াডে পার্শিয়াল মার্ক আছে। এখানে হচ্ছে তোমার লাইক অন্যান্য পরীক্ষার মতো না যে আচ্ছা ইউ ইদার গেট এভরিথিং অর ইউ গেট নাথিং। দেয়ার ইজ পার্শিয়াল মার্কস, এন্ড when you cannot get full the whole question, তোমার টার্গেট হওয়া উচিত তুমি যতটুকু পারো পার্শিয়াল মার্ক তোলা। আচ্ছা, বিফোর দ্যাট আই মিসড আ পয়েন্ট, সেটা হচ্ছে অবশ্যই কোয়েশ্চেন বুঝতে হবে, বিকজ আই থিঙ্ক ইভেন মোর দ্যান দ্য লাইক কোয়েশ্চেন না পেরে উল্টাপাল্টা লিখে আসা, তার থেকে বেশি কমন হচ্ছে কোয়েশ্চেন নাই বোঝা। সো তোমার কোয়েশ্চেন আমরা একটা জিনিস বুঝাইছি, আরেকটা জিনিস জানতে চাইছি, অ্যান্ড দেন যে কোয়েশ্চেন সলভ করছে সে কমপ্লিট আলাদা জিনিস বুঝছে। সো এটা কখন ইয়ে করবা, লাইক আমি পার্সোনালি এই জিনিসটা নিয়ে কিভাবে ডিল করতাম, আমি এরকম কিছু মেজর সমস্যা হচ্ছে অ্যাভয়েড করতে পারছি কয়েকটা ন্যাশনাল পরীক্ষা। কিভাবে? বিকজ আমি জানি যে আচ্ছা আই নো the topics I should know for this national competition or regional competition or whatever, and then I find something which doesn't look familiar, যেটা মনে হইতেছে আচ্ছা this is like not from something I have learned, and then I know যে আচ্ছা আমি probably question এ কিছু ভুল পড়ছি। So if anything like একটু অড লাগে, যদি কোনো কিছু মনে হয় যে আচ্ছা এইটা কেমন যেন একটু লাগছে, রিড দ্য কোয়েশ্চেন এগেন। তুমি যদি লাইক অনেকক্ষণ ট্রাই করতেছো, 1 ঘন্টা ট্রাই করতেছো, দেন যদি দেখো কোয়েশ্চেন বোঝো নাই, that will be very sad. So just make sure যখনই তোমার মনে হয় যে আচ্ছা I am going nowhere, make sure you understood the question right. So this is the first part. Second part কি, think from a perspective of a grader. যখন একজন খাতা দেখতে আসছে, সে তোমার খাতায় মার্কিং করতে যাচ্ছে, ফার্স্ট অফ অল তুমি অবভিয়াসলি প্যারাগ্রাফ লেখে ইউ ডোন্ট ওয়ান্ট টু লাইক তাকে আগে বিরক্ত করে দিবা তোমার খাতার মধ্যে কি আছে না আছে। Going through every line is very difficult, and if you read the question paper like the headings and stuff, ওখানে obviously তুমি দেখবা প্রত্যেক অলিম্পিয়াডে লেখা থাকে যে try to avoid like lengthy words, যতটুকু পারো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে জিনিসপাতি ডিসক্রাইব করো, which is even convenient. কেন খালি কলমের কালি খরচ করবা আমি জানি না, আমি খুবই লেজি মানুষ, আমি যত কম পারি তত কম লিখি। Yes, so when you see a problem, make sure you understand the problem correctly. If you still can't solve the problem, make sure যে গ্রেডারের পার্সপেক্টিভ থেকে there is something to mark. তোমার জেনারেল আইডিয়া তোমার মনে হইতেছে আচ্ছা this might not be correct, না লেখা থেকে সেই আইডিয়াটা ডিসক্রাইব করে আসা বেটার। If you have a hunch যে আচ্ছা এরকম কিছু হইতে পারে, just write যে I have a hunch এই সিনারিওতে এমন কিছু হবে। Well, obviously you don't need to I have a hunch, just like write যে আচ্ছা এরকম কিছু হইতে পারে, and usually that makes a lot of difference, especially যখন দেখা যায় যে কিছু বছর দেখা যায় অনেক কঠিন কোয়েশ্চেন হয়। In those cases, actually this makes a huge difference. So তুমি অনেক কিছু পড়ে আসছো, তুমি পরীক্ষা দিচ্ছ, অনেক কিছু জানো, মেক শিওর তোমার খাতায় আছে। তুমি অনেক কিছু জানো, তোমার খাতায় যদি কিছু না থাকে, গ্রেডার কিছু করতে হবে। ওকে, থ্যাংক ইউ স্টেপ। এখানে আমার নাইম ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে লাইক নাইম ভাই মনে হয় আমাদের মধ্যে এখন কারেন্ট অ্যাক্টিভলি সবচেয়ে সিনিয়র একাডেমিক টিম মেম্বার। ভাই মনে হয় 3 বছর ধরে অলিম্পিয়াডের একাডেমিক টিমের সাথে আছেন এবং এর আগেও অলিম্পিয়াডে পার্টিসিপেট করছেন, কোশ্চেন মানে অলিম্পিয়াডের মধ্যে আছেন আপনি। তো আপনার মতে লাইক আপনি আই থিঙ্ক অনেক স্টুডেন্টের সাথে ইন জেনারেল ইন্টারাকশন করছেন, যেটা আমাদের অনেকের হয়তো ওই চান্সটা হয় নাই। তো একটা স্টুডেন্ট সে এইসব পড়াশোনা করছে, থিওরি গুলো বুঝছে, কিছুটা প্রবলেমও প্র্যাকটিস করছে, কিন্তু এখনো মনে হচ্ছে স্টাক, ও আরো আগাতে পারছে না, ন্যাশনালে হয়তো ভালো করছে বা ক্যাম্পে আসতে পারছে না বা ক্যাম্পের প্রবলেম গুলো বুঝতে পারছে না। তো ওই লেভেলে কিন্তু আই থিঙ্ক অনেকটা ফ্রাস্ট্রেশন কাজ করে। ওই সময় কনসিস্টেন্সিটা ধরে রাখা বা নিজেকে একটু পুশ করা, মানে ওখান থেকে আরো সামনে আগানো, হ্যাঁ এখানে আপনার মানে আপনার যে এক্সপিরিয়েন্সের আলোকে আপনি কি বলবেন, মানে একটা ওইখান থেকে নিজের লেভেলটাকে আরো উপরে তোলার জন্য কিভাবে একজনের মানে মাইন্ডসেটটা হওয়া উচিত? মানে প্রবলেম সলভিং তো মানে করতেছে, কিন্তু মানে মাইন্ডসেটটা আসলে আই থিঙ্ক অনেক ইম্পর্টেন্ট, মানে ফ্রাস্ট্রেশন বা ওখান থেকে বের হয়ে আসার জন্য। এটা নিয়ে আপনি যদি একটা মানে আপনার পার্সোনাল একটা যদি ভিউটা শেয়ার করেন। ওকে, সো কোয়েশ্চেনটা আসলে অনেক বড়, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যাবে। মানে সংক্ষেপে আর কি।
আমি কিছু জিনিস পয়েন্ট আউট করি, মানে কেন এই ফার্স্টেশন জিনিসগুলা আসে বা এরা কেন ওই জিনিসে স্টাক হয়ে যায়। এই ব্যাপারে প্রবাবলি প্রথমেই কথা বলছিল ইশতিয়াক অথবা ফাহিম, আমি শিওর না, যে ওই যে রিজিওনাল রাউন্ডে আমরা দেখি যে সিম্পল আইডিয়া, একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করে আমরা প্রবলেম সলভ করি, আর ন্যাশনালে দেখা যায় যে আমাদের অনেকগুলো আইডিয়ার একটা কম্বিনেশন বা বলতে পারো যে অনেকগুলো আইডিয়ার একটা সুপার পজিশন স্টেটে গিয়ে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করতে হয়। সো এই ডিফারেন্সটা অ্যাবজর্ব করতে অনেক স্টুডেন্টের সমস্যা হয়। এখন তোমরা মানে যে কেউই আমরা আসলে এই জিনিসগুলো বুঝি যে স্টুডেন্টরা অ্যাপ্রোচ করতে পারতেছে না, ভুল করতেছে, বাট দ্য মেইন প্রবলেম ইজ প্রবলেমের যে ম্যাথমেটিক্যাল লজিক, এই জিনিসগুলো স্টুডেন্টরা ধরতে পারে না। সো আমার কাছে এটা ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। লাইক একটা আইডিয়া থেকে প্রবলেম সলভ করা, এখান থেকে আমাকে জাম্প করতে হবে 2টা বা 3টা আইডিয়া দিয়ে একটা প্রবলেম সলভ করা। সো এই যে এই দুইটার মাঝখানের যে ব্রিজ, এই ব্রিজের কনস্ট্রাকশনটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক। এন্ড এই জিনিস যাদের স্ট্রং না তারা আসলে খুব আগাইতে পারে না। এখন আমরা ফিজিক্স অলিম্পিয়াডে বেশিরভাগই দেখি, এটা সবাই এগ্রি করবে, ক্যাম্পারদের মধ্যেও নন ক্যাম্পারদের মধ্যেও ন্যাশনাল পার্টিসিপেন্টস, ন্যাশনাল উইনার সবার মধ্যে একটা ম্যাথমেটিক্যাল গ্যাপ আছে। দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা ক্যাম্পের শুরুতে 2টা বা একটা ম্যাথমেটিক্যাল সেশন রাখা হয়, রাইট? এটা বেশিরভাগই আসলে দেখা যায় ইশতিয়াক নাইলে ফাহিম ওরাই ক্লাস নেয়, এমনকি তাদেরকে আসলে এই জিনিসটা ইয়ে করতে বলি, কারণ তারা হচ্ছে রিসেন্ট অলিম্পিয়াড গ্রাজুয়েট, আমি যদি ওইরকম টার্ম ইউজ করি, কারণ এমনকি তারা এই জিনিসগুলো স্টুডেন্টদেরকেও দেখতেছে এবং আমরাও দেখতেছি। আমি যদিও একটু ওল্ড হয়ে গেছি, আমার ক্ষেত্রে আসলে এই জিনিসটা ছিল, মানে অলিম্পিয়াডে এসে আমি এখন যা দেখতেছি আমার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো ফেস করছি। আমার নিজেরও ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড উইক ছিল। সো আমার সাজেশন হচ্ছে, মানে আমি ফিজিক্স শিখতেছি, এট দ্য সেম টাইম এটার বিহাইন্ড দ্য সিনে যে ম্যাথমেটিক্স আছে ওই জিনিসটা খুব ভালো করে ইয়ে করা, মানে আয়ত্ত করা। এখন কেউ যদি ক্যাম্পে আসার পর, তোমার কোয়েশ্চেনটা আসলে স্পেসিফিক ভাবে অনেক কম স্টুডেন্টের জন্যই আমার অ্যান্সার দিতে হবে। সো ক্যাম্পে আসা স্টুডেন্ট কিন্তু অনেক কম, এন্ড সেইটা হচ্ছে লাইক ন্যাশনাল রাউন্ডে আমরা কতজন, প্রায় 150+ স্টুডেন্ট হচ্ছে প্রাইজ পায়। সো ওই যে 1500 স্টুডেন্ট থেকে 150 জন, মানে এটা এভারেজে, নট অলওয়েজ, বা দেখা যায় 150 জনের বেশিও প্রাইজ পায়। সো তাদের জন্য যদি জিনিসটা হয়, তারা অলওয়েজ কেবলমাত্র রিসোর্সের দিকে দৌড়ায়, যে এই রিসোর্স ওই রিসোর্স এইটা ওইটা। আলটিমেটলি দেখা যায় যে অনেক রিসোর্স একসাথে নিয়ে কোনো রিসোর্স নিয়ে আগায় না। সো রিসোর্সের একটা ওভারলোড। তো এটা আমি রিসেন্ট প্রবলেম দেখতেছি গত বছর, এই বছর এটা আমার দেখা একটা বাজে প্রবলেম। আমি জানি না এটা থেকে কেন স্টুডেন্টরা বের হইতে পারে না, বা নো আইডিয়া, আমার এটা নিয়ে কোনো ইয়ে নাই। আর স্টুডেন্টদের বেসিক প্রবলেম তো আমি বললাম, ম্যাথমেটিক্যাল লজিক বা ফাউন্ডেশনটা স্ট্রং থাকে না, বা প্রত্যেকটা স্টেপে যে আমার ম্যাথমেটিক্যাল লজিক খাটাইতে হবে ওই জিনিসটা কেন জানি আমরা ইয়ে করতে পারি না আর কি, প্র্যাকটিসের মধ্যে আসে না। আর অলওয়েজ আমরা ম্যাথমেটিক্স ছাড়া ফিজিক্স চিন্তা করি সবার আগে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার অবজারভেশন। এখন এগুলো ওভারকাম করার জন্য আমি বলবো যে ওই যে ইশতিয়াক, ফাহিম, হেরাজের নোটের কথা বললো, এই নোটগুলা মানে এখানে আমার আরেকটা জিনিস হচ্ছে, এই নোটগুলো আসলে কখন স্টার্ট করা উচিত। আমার ফাউন্ডেশন স্ট্রং, বা আমি হচ্ছে ফাউন্ডেশন টাইপের বইগুলো পড়ে আসছি, প্রবলেম প্র্যাকটিস করতেছি টপিক বাই টপিক, বা ছোট প্রবলেম থেকে বড় প্রবলেমে জাম্প করতেছি, তখন আমাকে এই জিনিসগুলা, মানে এই নোটগুলো খুবই কার্যকর। এট দ্য সেম টাইম আমি এই কোয়েশ্চেনটা একটু পরেই ওদেরকে বলতাম যে বেশিরভাগ স্টুডেন্ট এখনো পর্যন্ত আমি কাউকে আলাদা করতে দেখি না, সবাই আসলে চিন্তা করে যে আমি এইচআরকে থেকে প্রবলেম প্র্যাকটিস করতেছি, দ্যাট মিনস আমার ওই টাইপের কিছু একটা আসবে। নো, অলিম্পিয়াড স্টাইলের ল্যাঙ্গুয়েজ এবং টেক্সট বুকের প্রবলেম ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিফারেন্ট, বাট আন্ডারলাইং ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স ইজ সেম। অ্যাপ্রোচটা ডিফারেন্ট, মানে প্রবলেমের স্টেটমেন্ট এন্ড অ্যাপ্রোচ ডিফারেন্ট, বাট মানে এটার যেই ফিজিক্স ল্যাঙ্গুয়েজটা আছে এবং ম্যাথমেটিক্যাল লজিক আছে ওইটা কিন্তু সেম থাকে। সো আমরা সবাই এই জিনিসটা আমি ফার্স্ট টাইম হচ্ছে বুঝতে পারি যখন ক্লাস 10-এ, মানে সেকেন্ড টাইম যখন ফিজিক্স অলিম্পিয়াড দেই, এই ডিফারেন্সটা আমার কাছে ক্লিয়ার হয়ে যায় যে ফিজিক্স, একটা স্ট্যান্ডার্ড ফিজিক্স বইয়ের প্রবলেম আর অলিম্পিয়াডের প্রবলেমের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট আছে, এবং যে কোয়েশ্চেন তো আমার কাছ থেকে একটা মানে একটা কোয়েশ্চেন আমি
তোমাকে জিজ্ঞেস করতেছি, দ্যাট মিনস আমি তোমার কাছ থেকে কিছু একটা স্পেসিফিক জানতে চাচ্ছি। সো ওই যে জানার মানে কোয়েশ্চেন সেটার যে আমাকে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে, ওই জিনিসটাই কেন জানি অলিম্পিয়াড কোয়েশ্চেনের থেকে স্টুডেন্টরা খুব ইজিলি অ্যাপ্রোচ করতে পারে না। সো এই জিনিসগুলা আমি এখানে মোর স্ট্রাকচারাল প্রবলেম দেখতেছি এখানে। তুমি যদি বলো যে স্টুডেন্টদের কি থিওরিটিক্যাল গ্যাপ থাকে বা স্টুডেন্টদের কি কম ম্যাথমেটিক্স পড়া থাকে, কোয়েশ্চেন ইজ বোথ। মানে কম থিওরি আসলে সবাই কম জানে, আমরাও যে খুব বেশি পারি এমন না, আমরা সবাই আসলে একটা জার্নির মধ্যে আছি। তো আমার হচ্ছে ওভারঅল ওভারভিউটা এরকম। এখন এটা ওভারকাম করতে হলে প্র্যাকটিস করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অলিম্পিয়াডের প্রবলেম প্র্যাকটিস সবাই কম করে, বেশিরভাগই হচ্ছে দেখা যায় যে এই বইয়ের প্রবলেম প্র্যাকটিস করে, ওই বইয়ের প্রবলেম প্র্যাকটিস করে। ইয়েস, বইয়ের প্রবলেম অবশ্যই প্র্যাকটিস করবে, এট দ্য সেম টাইম অলিম্পিয়াড এনভায়রনমেন্টে অলিম্পিয়াডের প্রবলেম প্র্যাকটিস করতে হবে। সো ওই রিসোর্স হিসেবে আমি বলবো যে অলরেডি ক্যাম্পে চলে আসছে এমন কাউকে আর রিজিওনালের টাইপ প্রবলেমের দিকে ফোকাস করার আপাতত দরকার নাই। যদি তার নিজের উইকনেস না থাকে তাহলে তাকে ন্যাশনাল লেভেলের প্রবলেম এবং নেক্সট যেসব রিসোর্স দেওয়া হয় ওই টাইপের প্রবলেমগুলা সে প্র্যাকটিস করতে পারে। এবং প্র্যাকটিস করতে গিয়ে আমি আরেকটা ব্যাপারে বলি যে ফার্স্টেশন কাজ আসলে করবে, এবং ওইটা নিয়ে যদি বসে থাকে তাইলে কোনো জিনিসে আগাবে না, লাইক সেটা প্রবলেম সলভিং হোক বা অন্য যে কোনো কিছু হোক। সো ওইটা থেকে যদি নিজে একটা সেলফ মোটিভেশন বের করতে পারে তাইলে আই থিঙ্ক সে নিজেই আসলে এই রোডে হাঁটতে পারবে। সো যে কাউকে এই প্রবলেম সলভিং এর রোডে হাঁটার জন্য মানে আমরা তো আছি, সো আমাদেরও তো একটা ভূমিকা থাকা লাগবে, বা আমরা কেন আছি ওইটাও তো একটা তখন এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন হইতে পারে। সো আমরা তাকে ওই পথে হেল্প করার জন্যই আছি, যে কোন একটা স্টুডেন্ট আইডিয়া গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করে প্রবলেম সলভিং করবে ওই জিনিসগুলা ইয়ে করতে পারে। সো আমার মনে হয় ক্যাম্পের মতন এনভায়রনমেন্টে এসে রিসোর্স ওভারলোড এবং প্ল্যানিং ছাড়া আর কোনো কিছুতে ফার্স্টেশন আসার মতো রিজন আমার চোখে পড়ে নাই। আমি জানি না বাকিরা এই জিনিসটা কিভাবে দেখে। সো ফাহিম, ইশতিয়াক, হেরা তো অনেক বছর ধরে ক্যাম্পে ক্লাস নিচ্ছে এবং দেখা যায় যে ম্যানেজমেন্টের কম বেশি কাজ আমি করতেছি, বাট এজ এ মেন্টর হিসেবে যে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন এটা আমার থেকে তাদের অনেক বেশি। সো ইশতিয়াক, ফাহিম, ফাত্তা একদম মানে বলতে পারি যে নিউবর্ন বেবির মতো এই ফিল্ডে, যদিও সে অলরেডি 3বার আইফুতে গিয়েছে, বাট সে এখনো ওই প্রতিযোগী ফেজ থেকে বের হয় নাই। সো তোমরা যদি বাকিরা কেউ আমার এই জিনিসের সাথে অ্যাড করতে চাও অ্যাড করতে পারো। ফাহিম যদি বলো আর কি। সো বেসিক্যালি নাইম ভাই অনেক হাই লেভেলের অনেক অ্যাবস্ট্রাক্ট অনেক কথাবার্তা বলছে, বাট আই থিঙ্ক আই শুড অ্যাড সাম গ্রাউন্ড রুট লেভেল থিংস। এখন আর কি তোমাদের মধ্যে যাদের প্রবলেম হইতেছে যে এই ম্যাথমেটিক্যাল জিনিসপাতি নিয়ে ইনস্ট্যান্ট কিছু যদি সাজেশন দিতে হয় যেটা আর কি শর্ট টার্ম ইমপ্রুভমেন্ট দিবে, সো আমার কাছে একটা ট্যাকটিক্স যেটা ভালো লাগে যে আমি শুরুতেই আর কি সব কোয়ান্টিটি গুলোকে এক একটা করে সিম্বল দিয়ে দিই এন্ড আর কি রিলেভেন্ট ইকুয়েশন গুলো লিখে ফেলি। সো এর ফলে যেটা হয় যে আমার সব ইকুয়েশন যে সবসময় কাজে লাগে তা না, বাট আমার যেটা হয় যে আমি তখন ভিজুয়ালি আর কি মানে জিনিসপাতি কানেক্ট করতে পারি, যে আমি তখন দেখি যাচ্ছে এটার সাথে এটা কানেক্টেড সুমুক ইকুয়েশন দিয়ে, ওটার সাথে ওটা কানেক্টেড সুমুক ইকুয়েশন দিয়ে। সো অনেক সময় ইটস নর্মাল যে তোমাদের ম্যাথমেটিক্যাল কানেকশন গুলা বা ম্যাথমেটিক্যাল ব্রিজ গুলো ধরা পড়বে না। সো ওয়াই ডোন্ট ইউ রাইট এভরিথিং? তুমি সবকিছু লিখে একটু দেখো, যে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করো। তোমার চোখের সামনে যখন জিনিসগুলো থাকে তখন আর কি অনেক সময় সলিউশনটা বা কানেকশনটা বের করে ইজিয়ার হয়ে যায়। এটা আর কি সবসময় সবার জন্য কাজ না করতে পারে, বাট শর্ট টার্ম সলিউশন হিসেবে তোমরা এটা ইউজ করতে পারো। বাট লং টার্মে অ্যাজ নাইম ভাই সেড যে আমাদের আসলে থিওরিটিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল বেসকে ইমপ্রুভ করার চেয়ে ভালো কোনো টেকনিক আসলে না। আচ্ছা, আমরা এখন শেষের দিকে চলে এসেছি। তো এখানে আরেকটা বিষয় লাইক আমরাই তো অলিম্পিয়াড করতেছি, মানে অলিম্পিয়াড তো অনেকটা ব্যক্তিগত প্রতিযোগিতা, যে আমি যাই কম্পিটিশনটা করি, আমি প্রিপারেশন নিই, তারপরে আমি প্রাইজ পেলে আমি প্রাইজ পাই। বাট আই থিঙ্ক অলিম্পিয়াডের একটা কমিউনিটি অ্যাসপেক্টও আছে। মানে হয়তো সবাই এগ্রি করবে যারা তোমরা ক্যাম্পে আসছো, তোমরা লাইক ক্যাম্প থেকে বেস্ট ফ্রেন্ড হতো। লাইক আমি মনে হয় ফাহিম, সাদাত এরা তো ক্যাম্প ছাড়া তো এদের হয়তো পরিচয় হওয়ার কোনো কারণ ছিল না, কারণ দুজন দুই এলাকার মানুষ। তারপরে ফাত্তার সাথে তোমাদের পরিচয় হওয়ার কোনো কারণ ছিল না,
ওই ক্যাম্প থেকে তোমাদের মধ্যে একটা কমিউনিটির একটা বন্ডিংও কাজ করছে। তো এখান থেকে আই থিঙ্ক অনেক সংগঠনও গড়ে উঠছে, যেমন হচ্ছে ফাহিম, ইশতিয়াক, তোমরা স্মার্টিয়ানস অফ সায়েন্স এর সাথে যুক্ত আছো। নায়েম ভাই কুমিল্লাতে কসমোস সায়েন্স ক্লাব নামে একটা ক্লাবের সাথে জড়িত আছে। ফাত্তা হচ্ছে নটরডেমের সায়েন্স ক্লাবে বা ম্যাথ ক্লাবে ক্লাস নেয়। তো এই কমিউনিটিটাকে তোমরা আসলে কিভাবে দেখো, বা তোমাদের কি মনে হয়, মানে কমিউনিটিতে কি রকম মানে রেসপন্সিবিলিটি আছে আমাদের, যে আমাদের স্কুলে আমাদের সেশন নেওয়া বা হচ্ছে যে ক্যাপাসিটিটা বিল্ড আপ করা ঢাকার বাইরে, বা এটা নিয়ে যদি কেউ কিছু অ্যাড করো তোমরা, বা হচ্ছে আচ্ছা, এখন রেসপন্সিবিলিটি ব্যাপারটা আমার তো আসলে নাইম ভাই এটা ভালোভাবে বলতে পারবে, যেহেতু নাইম ভাই ইজ মোর অন দ্য ম্যানেজমেন্ট সাইড, আমি হলাম যে মোর অন দ্য একাডেমিক সাইড। সো আমাকে যদি এক বাক্যে সামারাইজ করতে বলো যে ফিজিক্স অলিম্পিয়াডের কমিউনিটি রুলটা কি, আমি তাহলে বলবো 1+1=3। দিস ইজ হোয়াট কমিউনিটি ইজ টু ফিজিক্স অলিম্পিয়াড। কারণ তোমরা দুজনে মিলে যদি প্রবলেম সলভ করো, একজন প্রবলেম মেথড এ তে করলা, আরেকজন মেথড বি তে করলা, দুইজনের মেথড শেয়ার করলা, তাহলে জাস্ট এটা কিন্তু জাস্ট তুমি মেথড এ মেথড বি সম্পর্কে জানলা না, তুমি অনেক সময় এটা হয় যে এটার ইন্টার রিলেশন সম্পর্কে জানতে পারো, বা এটার সাথে সাপ্লিমেন্টারি আরো কিছু জিনিসপাতি তখন তোমার মাথায় ট্রিগার করে। সো কমিউনাল এফোর্ট আসলে তোমার ফিজিক্স অলিম্পিয়াডের যে এক্সপিরিয়েন্স সেটাকে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে, দ্যাটস মাই ওপিনিয়ন। সো এখন আমি ট্রুথ বি টোল্ড যে বর্তমানে ফিজিক্স অলিম্পিয়াডের কমিউনিটির যে অবস্থা সেটা আসলে প্রি কোভিড যে এরা সেটার মতো আসলে নাই, এবং এটা আসলে খুব আনফরচুনেট একটা বিষয়। বাট কোভিড-19 প্যান্ডেমিকের কারণে যে ফিজিক্যাল ইন্টারাকশনের যে ডিক্রিজটা ঘটেছে সেটার ইফেক্ট আসলে এখনো কম বেশি বাংলাদেশের সব অলিম্পিয়াডে আছে, এবং ফিজিক্স অলিম্পিয়াডে একটা সিগনিফিকেন্ট পোর্শনে আছে। সো এখন যদি তোমার এলাকায় কোনো এক্সিস্টিং কমিউনিটি থাকে তাহলে দ্যাটস ভেরি গুড, ট্রাই টু কানেক্ট উইথ দেম, ট্রাই টু ডু সাম প্রবলেম সলভিং উইথ দেম। আর যদি না থাকে তাহলে আসলে এখন প্রিসাইসলি বিকজ অফ কোভিড-19 অনেক অনলাইন কমিউনিটি কিন্তু মানে অনলাইন কমিউনিটি তৈরি হওয়ার হারও কিন্তু আসলে অনেক বেড়ে গেছে। সো প্রি কোভিড এরাতে আমাদের যে ক্লাবের অ্যাক্টিভিটিস গুলো ছিল এগুলো কিন্তু মেইনলি অফলাইন বেস ছিল, যে আমার বেসিক্যালি জাস্ট একটা ফেসবুক পেজে অ্যানাউন্স করতাম যে অমুক জায়গায় অমুক সেশনটা হবে, তোমরা সবাই চলে আসো। বাট আফটার পোস্ট কোভিড এরা তোমার দেখা যাচ্ছে এখানে অনলাইন অনেক প্রকারের অ্যাক্টিভিটিস হচ্ছে, যে অনেকে আর কি অনলাইনে সেশন নিচ্ছে, বা রেগুলার প্র্যাকটিস প্রবলেম আপলোড করতেছে, বা জাস্ট সিম্পলি সবাই মিলে আর কি কিছু একটা জিনিস পড়ার টার্গেট নিতেছে। এই টাইপের অনলাইন অ্যাক্টিভিটিস কিন্তু পোস্ট কোভিড এরাতে অনেক বাড়তেছে। সো তোমরা চাইলে কিন্তু আসলে এই সব অনলাইন অ্যাক্টিভিটিসে কানেক্টেড হইতে পারো। সো এটা আসলে ম্যানেজারিয়াল সাইড থেকে নাইম ভাই আরো ভালো কিছু ডেসক্রাইব করতে পারে। সো আমার সাইড থেকে আমার যে অবজারভেশন গুলো দিয়েছি সেগুলো আর কি আমি স্টেট করেছি। সো আরো কেউ যদি কিছু অ্যাড করতে চাই দেন আই গেস ইউ ক্যান টেক দ্য ফ্লোর। ওকে, সো আমি একদম সিম্পল বলবো যে এক ওয়াইজ ম্যান বলছিল যে a+b² একটা সূত্রের 2ab-র যেই স্পেশাল ইয়ে আছে, a+b², a হচ্ছে আমি আর b হচ্ছে আমার কমিউনিটি, এন্ড এটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে কি আসবে, a² প্লাস 2ab প্লাস b²। সো কমিউনিটির ভূমিকা হচ্ছে ওই যে 2ab-র পার্টটা। সো আমার মনে হয় আমার এই কথাটা সবাই ধরতে পারবে, এটা না ধরতে পারার কোনো রিজন নাই। সো 2ab-র পার্ট যতটা ইম্পর্টেন্স, কমিউনিটি হেল্প হচ্ছে ততটা ইম্পর্টেন্স। যদি এটা নেগেটিভ হয়, ইন সাম কেস নেগেটিভ, এটা পজিটিভ হলে ইন সাম কেস পজিটিভ। সো আর আমি এখানে এক্সট্রা কিছু বলবো না, তবে বাকিরা বলার আগে আমি আরেকটা কোয়েশ্চেন অ্যারাইজ করি, যে আমি আগের আলোচনায় অলরেডি বলছি একটা জিনিস, এটা আমি কিন্তু ব্রিফলি এক্সপ্লেইন করি নাই, যে টেক্সট বুকের প্রবলেম এবং অলিম্পিয়াডের প্রবলেম, দেয়ার ইজ সাম ডিফারেন্স বিটুইন টু প্রবলেম, টু ডিফারেন্ট টাইপের প্রবলেম, দুইটাই প্রবলেম। এখন একটা প্র্যাকটিস করে আরেকটার হেল্পফুল, মানে এইটার সাথে 1-to-1 ফাংশনটা কি? সো এই ব্যাপারে আমি ফাত্তাকে জিজ্ঞাসা করব এবং ইশতিয়াকের, এই দুইজনের কাছ থেকে আসলে স্পেসিফিক ভাবে জিনিসটা আমি জানতে চাচ্ছি। কারণ ফাত্তা রিসেন্টলি আইফোতে সিলভার মেডেল পাইছে, এবং যদিও এটা আমাদের কাছে কোনো ইয়ে না, কোনো পয়েন্ট না,
আর ইশতিয়াকের ব্যাপারে সে এখন আন্ডারগ্রেড করতেছে। সো দুইজনই আসলে একটু ইয়ে করা, যাকে আমরা কিন্তু এটা আড্ডা দিচ্ছি, সো একজন আরেকজনকে একটু গুতা মেরেও কথা বলি। সো আশা করি এই জিনিসগুলা পাবলিকের কাছেও নর্মাল। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন physics textbook problem and Olympiad paper problem? তো আচ্ছা, আগে নাইম ভাইয়ের কোয়েশ্চেনটা অ্যান্সার করি, দেন কমিউনিটিতে আবার আই থিঙ্ক আমরা পরে ব্যাক আসবো। সো বাংলাদেশের যদি একাডেমিক কোয়েশ্চেনের কথা বলি, একাডেমিক, সো যখন তুমি কোনো একটা একাডেমিক এক্সামের জন্য বসছো, দ্য টার্গেট ইজ টু ভেরিফাই যাচ্ছা তুমি জিনিসগুলা জানো, and that like fundamentally is a bit different from problem solving. তুমি যখন একটা একাডেমিক পরীক্ষার কোয়েশ্চেন দেখছো, কোয়েশ্চেন সেটারের মাথায় হচ্ছে যে আচ্ছা আমি কোথায় স্টুডেন্টদের ডিফারেন্সিয়েট করতে পারি, যে আচ্ছা এইটুকু পড়ছে ওইটুকু পড়ে নাই, আই নিড টু লাইক ডিফারেন্সিয়েট বিটুইন দ্য গ্রেডস। যখন তুমি অলিম্পিয়াডে আসছো, তখন তোমার কোয়েশ্চেন সেটারের মাইন্ড হচ্ছে যে আচ্ছা লাইক what is a fun way to, what is a fun concept to think about. তোমরা যদি ন্যাশনাল কোয়েশ্চেন দেখো, again I'm leaving regionals a bit aside I think, but তুমি যদি ন্যাশনাল কোয়েশ্চেন দেখো, everything usually evolves around a certain phenomena. কোয়েশ্চেন সেটার তোমার সাথে কিছু একটা কমিউনিকেট করতে যাচ্ছে, কিছু একটা ইন্টারেস্টিং ফেনোমেনা তোমার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, সেটার মাধ্যমে তোমাকে বিভিন্ন মাঝখানে তোমাকে বিভিন্ন ফিজিক্সের আইডিয়া অ্যাপ্লাই করতে হচ্ছে। বাট তুমি যদি একাডেমিক কোয়েশ্চেনে যাও, most of the questions are usually formula plugin. তুমি ফর্মুলা শিখেছো, you have a problem, you have seen these types of problems, similar kind of problem এর আগে দেখছো, জাস্ট তোমার মাথায় একটা আইডিয়া আছে যে আচ্ছা এই টাইপ প্রবলেম দেখলে I need to put in these values and stuff, you do that and you have the answer. Olympiad questions are not like that. I wouldn't say they are very different, because end of the day Olympiadeও তুমি যেটা করবা, any kinds of problem solving, একদম যদি ফান্ডামেন্টালি চিন্তা করো, this is basically like just correlating তুমি কি প্রবলেম সলভ করেছো and this problem, the problem at hand. So এই দুইটার মধ্যে কোরিলেট করে বেসিক্যালি অলিম্পিয়াডেও তুমি করো। বাট তুমি যখন একাডেমিক কোয়েশ্চেন দেখছো, কোয়েশ্চেনগুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড, কোয়েশ্চেনগুলোর রেঞ্জ অনেক বেশি রেস্ট্রিক্টেড। সো তুমি ম্যাক্সিমাম ফর্মুলা প্লাগ ইন, প্রবলেমে কনস্ট্রেন্ট, তোমার কনসেপ্ট জাজ করার কোয়েশ্চেনের অনেকটা অভাব আছে। দ্যাট ইজ ইন আওয়ার একাডেমিক সিস্টেম। অলিম্পিয়াডে জিনিসটা জাস্ট উল্টা, লেস ফর্মুলা প্লাগ ইন প্রবলেমস, মোর কনসেপচুয়াল প্রবলেমস। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, লাইক আমি একদম স্পেসিফিক ভাবে বলি যে ধরো আমি এইচআরকে এর একটা চ্যাপ্টার ওয়ার্ক এনার্জি পাওয়ার, সো ওয়ার্ক এনার্জি পাওয়ারের একটা চ্যাপ্টারের একটা প্রবলেম নিলাম, প্রবলেম সেকশন থেকে প্রবলেম নিলাম। সো আমি মানে এই জিনিসের স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং এ কেন আসে না আমি জানি না, বাট আমার স্টুডেন্টকে অবশ্যই বুঝতে হবে তুমি স্পেসিফিক চ্যাপ্টার থেকে একটা স্পেসিফিক প্রবলেম পিক করছো, দ্যাট মিনস ওই প্রবলেমটা সলভ করতে হলে ওই চ্যাপ্টারেরই টপিক 90% থাকবে। বাট ইন অলিম্পিয়াড দেখা যাবে যে একটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্রবলেম অথবা একটা ম্যাগনেটিজমের প্রবলেম, ওইখানে হয়তো ওয়ার্ক এনার্জি পাওয়ার থিওরেম অ্যাপ্লাই করা লাগতে পারে, বা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম বা সামথিং লাইক অন্য কিছু অ্যাপ্লাই করা লাগতে পারে। সো অলিম্পিয়াডের প্রবলেমটা কিন্তু আর স্পেসিফিক ভাবে ওই টপিকের মধ্যে আর বাইন্ডিং না, সেটা আরো অনেক কিছু দ্বারা অন্যান্য টপিকের উপর বেস করে হচ্ছে এটা সলভ করা লাগে। সো এই ডিফারেন্সটাই মূলত স্টুডেন্টরা ইজিলি ক্র্যাক করতে পারে না। অ্যান্ড এই তো মানে এই জিনিসটা আসলে কিভাবে ওভারকাম করা যায়, ফাত্তার কি মনে হয়, তুমি আসলে ফার্স্ট কখন এই জিনিসটা এনকাউন্টার করলা যে লাইক ক্লেপলারের বইয়ের একটা প্রবলেম বা ইরোদোভের একটা প্রবলেম আর অ্যাকচুয়াল ফিজিক্স অলিম্পিয়াড দিতে গিয়ে একটা প্রবলেম দেখছো, বাট হয়তো দুইটার কনটেক্সট বা টাইপ সেম মনে হয়েছে, বাট প্রবলেম অ্যাপ্রোচ, সলিউশন অ্যাপ্রোচ হচ্ছে ডিফারেন্ট। তোমার কাছে এই জিনিসটা তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করছো বা কিভাবে করা উচিত? ভাই আমার কাছে আসলে এক এক সোর্স থেকে যে প্রবলেম আসে সেগুলো এক এক রকম লাগে ভাই। আমি লিটারালি ইরোদোভের প্রবলেমের যে টাইপ আর আপনার হচ্ছে এইচআরকে যে টাইপটা পুরো আলাদা দেখি, এটার সাথে এমনকি আইফো আর A4 টাইপ আমি অনেকটা আলাদা দেখি। আমার মনে হয় যে এক একটা প্রবলেম করার সময় এক এক রকম আপনার হচ্ছে লাইক কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এক এক রকম আইডিয়া নিয়ে বা এক এক রকম আপনার উদ্দেশ্য নিয়ে প্রবলেমগুলো তৈরি করা হয় আর কি। তো আমার মনে হয় যে
ফান্ডামেন্টালি আপনার কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে সবচেয়ে সেফ উপায় হচ্ছে যে আমি আসলে চিন্তা করব যে এখানে কোন ফর্মুলা ইউজ করা যাবে বা কোয়েশ্চেন সেটা কি চিন্তা করছে তার বদলে আসলে কি হবে, মানে যদি আমি আসলেই ফিজিক্যালি এক্সপেরিমেন্টটা করি তাহলে আসলে আমি কি দেখব। যদি আমি এইভাবে চিন্তাটা করি তাহলে আমার মনে হয় যে লাইক যতই আপনার হচ্ছে প্রবলেমের ভেরিয়েশন থাকুক, যেভাবেই আসুক, সেইগুলো আপনার হচ্ছে ওভারকাম করা যায়। অ্যান্ড এই দিক থেকে আমার মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ার্ডিং এর প্রবলেম হচ্ছে আমার আইফো প্রবলেমগুলো, আমার যেটা পার্সোনাল ধারণা আর কি। তাছাড়া আমাদের বইয়ে যে প্রবলেমগুলো থাকে তার মধ্যে আমি একটা যে সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কেসে মানুষজন প্রবলেমের টাইপগুলা পড়ে যায়, লাইক এই কোয়েশ্চেনের এই কয়টা টাইপ হইতে পারে, এই কয়টা টাইপের এই প্রবলেম হইতে পারে, এই প্রবলেমের মধ্যে এই ওয়ার্ডিং থাকে। তো আমি জাস্ট দেখবো ওয়ার্ডিং গুলো মানে এটা এই টাইপ হইলে আমি এই প্রসেসে এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব। আসলে যে যদি আমি বাস্তবে এক্সপেরিমেন্টটা করে যাই তাইলে যে কি হবে বা কি দেখবো সেটা আসলে অনেক সময় চিন্তা করা হয় না। বা এইখানে বাস্তবে যখন এক্সপেরিমেন্ট করবো তখন কি কি কনস্ট্রেন্ট থাকতে পারে, কি কি সমস্যা হতে পারে, সেগুলো অনেক সময় চিন্তা করা হয় না। অনেক সময় কি করে, অনেক সময় হচ্ছে অলিম্পিয়াডে যে কোয়েশ্চেনটা দেই সে কোয়েশ্চেনে আপনার জানতে চাই যে আচ্ছা ওই কনস্ট্রেন্টটা যদি আমি উঠাই দিই তাইলে কি হবে। আসলে আপনার ওই কনস্ট্রেন্টের উপর যখন ফোকাস দেওয়া হয় তখন আসলে যে ইনিশিয়াল টাইপ ছিল ওই টাইপটাই থাকে না, এই একটা ঝামেলা। তো আমার মনে হয় যে এইভাবে আসলে অ্যাপ্রোচ করা উচিত জিনিসটা। তাইলে মানে একটা ফিজিক্যাল ইনটুইশনের একটা জায়গা আছে, জাস্ট মানে প্রবলেম প্যাটার্ন দেখে প্রবলেম সলভ করাচ্ছে, মানে আসলে প্রবলেমে বলতেছে এটা কি, ওই ইনটুইশনের একটা মানে খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমার যেটা নাইম ভাই বলছেন যে ম্যাথমেটিক্যাল যে ধারণা থাকা লাগবে, আমার মনে হয় এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমি বেসিক্যালি লাইক ইন্টারমিডিয়েট লেভেলের ফিজিক্স পড়ার আগে আমি ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাথটা আগে লাইক করছি, এন্ড এটা আমার জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে। লাইক ফিজিক্সের বইটা ধরার আগে আমি ম্যাথের বইটা মানে এখানে একটু তোমাকে থামাই। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্যাল সাইড নিয়ে কথা বলতেছি, মানে উইদাউট এনি কোয়েশ্চেন আমরা কিন্তু আলোচনার মধ্যে ম্যাথমেটিক্স নিয়ে আসছি। সো তোমাদের সাজেশন অনুযায়ী, মানে এটা আমি বলবো না, আমি জানি, আমি তোমাদেরকে বিভিন্ন সময় সাজেশন দিচ্ছি। সো তোমাদের সাজেশন অনুযায়ী স্টুডেন্টদের আসলে মিনিমাম কি টাইপের ম্যাথমেটিক্স নলেজ থাকা উচিত, এই ব্যাপারে যদি সবাই একটু একটু করে সাজেশন দাও, আমার মনে হয় যে যারা একদম বিগিনার লেভেলে যারা দেখতেছে তাদের একটা ভালো আইডিয়া পেতে পারে। আবার এটাও সবার ভাবা উচিত না যারা এই লাইভটা দেখতেছে যে লাইক তুমি এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারো, দ্যাট মিন্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্পেসিফিক প্রবলেম আসবে, এরকম না। সো এটা তোমার প্রবলেম সলভিং এ হেল্প করবে, এন্ড এটার একটা ইনসাইট তুমি নিয়ে এরপরে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ করলে তোমাদের জন্য মানে প্রবলেম সলভিং জার্নিটা স্মুথ হবে। সো আমি সবাইকে বলবো যে তোমরা সবার লাইক নেক্সট কোয়েশ্চেনটাও বলে ফেলি, ম্যাথমেটিক্যাল সাজেশন এবং হোয়াট নট টু ডু ফর প্রবলেম সলভিং অ্যান্ড ফিজিক্স অলিম্পিয়াড প্রিপারেশন। তো এই দুইটা জিনিস সবাই একটু একটু করে যদি সবাইকে সাজেশন দিয়ে দাও, আমার মনে হয় সবাই ওই যে বিপদগামী হওয়া থেকে বেঁচে যাবে আর কি। সো ওকে, আচ্ছা আমি তাহলে আই গেস ক্যালকুলাস সবচেয়ে ইন্টারেস্টিং টপিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে স্টার্ট করি। তো আমি নিজের জার্নিটা বলি। আমি প্রথমে হচ্ছে ইন্টারমিডিয়েটের যে ক্যালকুলাস বইটা আছে ওই বইটা মোটামুটি সম্পূর্ণভাবে করছিলাম, পার্সোনাল কথা, প্রায় সব কটা বই করছিলাম। কখন সেটা ভাই প্রবাবলি 7-8 এর দিকে। তো ওইটা আপনার হচ্ছে করার পরে আমি যখন হচ্ছে কিছু সমস্যায় পড়ছি, ওই সমস্যাগুলো বলি। সো আমি ওই ফর্মুলাগুলো যখন করছিলাম তখন আমি মোটামুটি প্রায় সবই আপনার হচ্ছে বাইর করতে পারতাম মোটামুটি ভালোভাবে, এটা সমস্যা ছিল না। সমস্যা যেখানে হয়েছে সেটা হচ্ছে ফিজিক্সে যখন প্রবলেম দেখছি যে আচ্ছা প্রবলেমগুলা দেখে কেমন জানি মনে হয়েছে যে এইগুলা আসলে ক্যালকুলাস দিয়ে কিভাবে করব। ওইখানে আপনার বলছে যে আচ্ছা যে কমন কয়টা টাইপ আমি জানতাম, যেমন স্ফিয়ারের ভলিউম কেমনে বাড়ি করে, এগুলা কমন জিনিস, এগুলো আমি জানতাম। কিন্তু ওইখানে আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ক্যালকুলাসটা আপনার হচ্ছে ওই ফর্মুলা কিভাবে সলভ করে তার চেয়ে তো ফিজিক্সে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই ফর্মুলাটা আনা, এটা বেশি ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি বলেন যে রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এটা ইন্টিগ্রেট করতে হবে, এইটা ইন্টিগ্রেট করতে পারাটা যত ইম্পর্টেন্ট ফিজিক্সে তার সাথে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা যে আসবে ওই সিস্টেমের জন্য সেটা বাইর করা। এখন আমার যেটা মনে হয় যে মানুষজন ম্যাথ করে ওই নিচের টুকু দিয়ে, যেটা কম ইম্পর্টেন্ট ফিজিক্সের জন্য, আর উপরের টুকু পুরো ভুলে যায়। এখন প্রবলেমে তো অনেক সময় হচ্ছে ইন্টিগ্রাল দেওয়া থাকে, তাই না? মানে আমাদেরকে যেই ফরম্যাটে পৌঁছাইতে হবে
ওই ফরম্যাট থেকে নেক্সট কিভাবে সলভ করতে হবে ওইটা তো প্রবলেমেই দেওয়া থাকে, লাইক একটা ইন্টিগ্রালের মানে কিভাবে ইন্টিগ্রালের সলিউশনটা আসবে বা ইন্টিগ্রালটা কিভাবে ইয়ে করা লাগবে, তো এটা তো দেয়া থাকে। বাট ওই ইন্টিগ্রালে কিভাবে আসবে বা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিভাবে আসবে, ওই জার্নিটাই আসলে বুঝাটা মেইন জিনিস। ইয়েস, তুমি একটা ভালো জিনিস পয়েন্ট আউট করছো। আর কোনো কিছু অ্যাড করার থাকলে অ্যাড করো, এরপরে কিবরিয়া বলতে পারো। ওকে ভাই, আমার আরেকটা জিনিস অ্যাড করার ছিল এখানে, যে আমি এখানে বেসিক্যালি যেটা করছিলাম, ক্লেপনারের বইয়ের ক্লেপনার কোলেনকয়ের মেকানিক্স বইয়ের আপনার হচ্ছে প্রবলেমগুলা, আর হচ্ছে মরিনের আপনার হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের বইয়ের কয়েকটা প্রবলেম, যেগুলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইন্টিগ্রাল বেসিক্যালি ডিরাইভ করে যেখান থেকে, ওই টাইপের অনেকগুলো প্রবলেম করছিলাম। আমার মেলা দিন লাগছিল, বাট এটা আসলে লাইক আলটিমেটলি আমি বুঝতে পারছিলাম যে কি করে ওই ইকুয়েশনগুলো বেসিক্যালি ডিরাইভ করে বা কোন কেসে আমি ওই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করবো, সেটা এই আর কি। And, এটা হচ্ছে ক্যালকুলাস নিয়ে আমার চিন্তা ভাবনা। সো কিবরিয়া এখানে যদি কিছু অ্যাড করতে চাও, কিবরিয়া অ্যাড করো। হোয়াট অ্যাবাউট ইউর ম্যাথমেটিক্যাল আইডিয়া, মানে কি সাজেশন দিবা, and what not to do for physics Olympiad preparation? What not to do, first of all, of course, মানে I'm not saying anything, but not try to learn calculus from class 11 12 textbooks. এটা ফার্স্ট। সেকেন্ড অল হইতেছে ক্যালকুলাস নিয়ে ফার্স্ট অনেক বলে ফেলছে অনেকটুক, তো আমি এটা যাবো না, বাদ বাকি গুলা বলি। লাইক হইতেছে কি বলে, there is one something like 3টা ভ্যারিয়েবল থাকলে 3টা ইকুয়েশন লাগে বা সামথিং লাইক দ্যাট, যে কি বলে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে। আর সেকেন্ড হইতেছে ইস্টেক ভাই ভালো বলতে পারবেন, আমাদের জিওমেট্রি কিন্তু কিছুটা কাজে লাগে, এটা সব জায়গাতেই লাগে, জিওমেট্রি, সিমেট্রি, এন্ড there is one more thing in physics Olympiad, especially physics Olympiad না, বাট physics Olympiad থেকে এটা জিনিসটা নিয়ে আমাদের খুব ভালো আইডিয়া হয়, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। Approximation is a very important tool in problem solving in physics Olympiad, একদম স্পেসিফিক্যালি বলতে গেলে। and এটা এই 3টা যদি হয়, then that's the thing actually, মানে এই 3টা যদি আমরা করতে পারি, তাহলে I think we are enough good for math Olympiad. আমার একটা কোশ্চেন আছে সবার প্রতি, করা যাবে? হ্যাঁ অবশ্যই, হোয়াই নট। এখানে তো যদি ফাত্তাকে বাদ দেই, ফাত্তাও যাবে কয়দিন পরে, এখানে সবাই স্ট্যাম্প ফিল্ডে আছেন, স্পেশালি ফাইম ভাই স্যার সবাই এখানে ফিজিক্সে আছেন, বাকি 3জন। তো আই ওয়ান্ট টু আস্ক, এটা যেহেতু প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিস সেশন হইতেছে, তো প্রবলেম সলভিং কে ওভারঅল ফিজিক্স লার্নিং এ, জেনারেল ফিজিক্স লার্নিং এ প্রবলেম সলভিং কে কিভাবে ইউটিলাইজ করা যায়? আমরা তো ফিজিক্স অলিম্পিয়াডটা আলাপ করলাম অনেকক্ষণ, স্পেশালি লাইক স্ট্যাম্প ফিল্ডে বা হইতেছে ফিজিক্সে স্পেশালি। আমার মনে হয় এই অ্যান্সারটা বেস্ট দিতে পারবে ইশতিয়াক এবং ওয়ালিদ। ওরা হচ্ছে এখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, এন্ড একজন সেকেন্ড ইয়ারে আছে, একজন ফার্স্ট ইয়ারে আছে, তাদের ইনসাইটটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। সো আমি আসলে এটা নিয়ে কোয়েশ্চেন করতে বলছিলাম মেবি ওয়ালিদকে, এখন ওয়ালিদই আসলে এটার অ্যান্সার দিবে। সো ইশতিয়াক শুরু করো, ইশতিয়াক ওয়ালিদ দুজন মিলে এটার অ্যান্সার দাও। আমি তাহলে একটু বাকিরা সংক্ষেপে কিন্তু বলে আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি কিবরিয়া ফাহিম আবরার একদম স্পেসিফিক ভাবে বাই ট্রেন আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমরা এখন তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আই থিঙ্ক আমি একটু শুরু করে তারপর ইশতিয়াক সেটাকে কন্টিনিউ করতে পারবে। তো লাইক অলিম্পিয়াডে তোমরা যেগুলো শেখো, লাইক হচ্ছে মেকানিক্স, ইলেকট্রিসিটি, ডাইনামিক্স, তারপর হচ্ছে থার্মোলজি কনসেপ্ট গুলা, তোমার ইউনিভার্সিটিতে কিন্তু ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে এইগুলাই মোরাললেস পড়ায়, আর একটু ডেপথে পড়ায়, বাট ওভারঅল আইডিয়াটা ওইটাই। মানে আমাদের ফিজিক্স মেরে ক্যাম্পে যে ক্লাসগুলো হয়, ওই টপিক গুলোই কিন্তু মানে ইউনিভার্সিটিতে 2 বছর ধরে পড়ায়। তাহলে মানে ওই জিনিসই কেন যেটা 2 বছর ধরে পড়া লাগতেছে। ইউনিভার্সিটিতে আই থিঙ্ক ফিজিক্স পড়ার যে আইডিয়াটা বা ফিলসফি, সেটা হচ্ছে তোমার ফাউন্ডেশনটা শক্ত করা, বা মানে কোনো জিনিস কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে, প্রসেসটা কি, উৎপত্তিটা কোথায়, মানে অরিজিনটা কোথায়, সেইটা আরো বোঝা। কারণ আন্ডারগ্রেডে একটা ফিজিক্স পড়ে এমন না তুমি ফিজিক্সের অনেক ক্রিটিক্যাল প্রবলেম সলভ করে ফেলবা বা গ্রাউন্ড ব্রেকিং কিছু করবা, কিন্তু তোমার ফিজিক্স নিয়ে একটা কিছুকে অ্যাপ্রোচ করা বা চিন্তা করার যে মেথড, সেটা তোমাকে ডেভেলপ করছে। তারপরে যখন হচ্ছে গ্র্যাড স্কুলে যাচ্ছ বা ফিজিক্সে রিসার্চ করতেছো, তখন কিন্তু পুরো জিনিসটার প্রবলেম সলভিং একটা ছোট ছোট পার্ট, সেই পার্ট গুলো তুমি কিভাবে মানে সলভ করতে পারছো, তখন কিন্তু আবার অলিম্পিয়াডের যেই স্কিল সেটটা, যে প্রবলেমকে অ্যাটাক করা এবং একটা আননোন একটা কোনো কিছুকে অ্যাটাক করে সেখান থেকে একটা রেজাল্ট ডিরাইভ করা,
আর সেটা তখন আই থিঙ্ক গ্রাজুয়েট স্কুলে গিয়ে বেশি লাগে আন্ডার গ্রাডের চেয়ে। মানে আন্ডার গ্রাডে তোমাকে সিস্টেম শেখাই দেবে, বলবে এই সিস্টেমটা অ্যাপ্লাই করে এটা সলভ করো। কিন্তু যখন তুমি রিসার্চে যাবা তখন তুমি একটা আননোন প্রবলেম ফেস করবা যার কোনো সলিউশন ম্যানুয়াল নাই বেসিক্যালি। তো তখন আই থিঙ্ক ফিজিক্স অলিম্পিয়াডের ট্রেনিংটা খুবই হেল্পফুল। আই থিঙ্ক স্টিয়াক যদি কিছু অ্যাড করো এটাতে। তো अगेन আমার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স এখানে খুব একটা হয় না, এখনো খুবই অল্প সময় পড়ছি ফিজিক্সে। বাট আমার যদি কারেন্ট ভিউ জিজ্ঞাসা করা হয়, দেন আমার কারেন্ট ভিউ হচ্ছে যে ইউ আর বেসিক্যালি ডুইং দ্য সেম থিং, বাট রিমেম্বার তোমার আইপিএইচ এ কোয়েশ্চেনে হচ্ছে তোমাকে বলে দিত যে এই জিনিস এমনি এমনি কাজ করে, ওই জিনিস অমনি এমনি কাজ করে। এখন তুমি ওই জিনিসগুলো শিখে তারপরে আবার সেম প্রবলেম সলভ করবে। সো নাও তারা তোমাকে কিছু বলে দিবে না যে এগুলো হইতেছে, ওগুলো অমনি এমনি হয়। ইউ বেসিক্যালি লার্ন এভরিথিং from basically the basics, and as a result basically you end up doing a lot more mathematics than you do in Olympiads. ওকে, আমি এখানে একটা জিনিস অ্যাড করি। ওয়ালিদ এখানে খুব কিছু টার্ম ইউজ করছে, এই টার্মগুলোর মিনিং বোঝা ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভিং এনভায়রনমেন্ট। আমরা থিওরির থেকে যে আইডিয়াগুলো পাই বা আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা প্রবলেম সলভিং এ কিভাবে ইমপ্লিমেন্ট করি ওই জিনিসের উপর বেশি জোর দেয়, এবং ওইটাই আসলে আমরা আউটপুট দেখতে চাই। আমরা কিন্তু এখন এখানে কেউ কাউকে জাজ করতে পারি না যে ইশতিয়াক কতটুকু ফিজিক্স পারে, ওয়ালিদ কতটুকু পারে না, মানে এরকম মেজারমেন্ট স্কেল কিন্তু আমাদের নাই। ওকে, সো ফিজিক্স আন্ডারগ্রেড, যদিও আমি ফিজিক্স আন্ডারগ্রেড না, বাট আমার পার্সোনাল জার্নি অনুযায়ী আমি ওভারঅল জুনিয়র সিনিয়র অনেক ভাই ব্রাদার্সদের দেখছি। সো মোর লাইকলি মেথড অফ ফিজিক্স লার্নিং অ্যান্ড হচ্ছে ফিলোসফি স্ট্যান্ডার্ড, অ্যান্ড এটার মানে ফিজিক্স অলিম্পিয়াডে যেরকম প্রবলেম সলভিং পার্টটা হচ্ছে মেজরিটি, আর আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে হচ্ছে এটা অনেকগুলো পার্টের মধ্যে একটা পার্ট। সো এখানে প্রবলেম সলভিং এর পার্টটা হচ্ছে অনেকটুকু কমে যায়। সো একটা একদম স্পেসিফিক ভাবে যদি বলি যে নিউটনস লজ অফ মোশন, সো নিউটনস লজ অফ মোশন হচ্ছে এখানে 3টা নিউটনের ল আছে, এবং এগুলো আমরা ইকুয়েশন অফ মোশন এবং কোনো ডাইনামিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, স্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। বাট এইটার যে বিহাইন্ড দ্য সিনের ফিলোসফি এবং এই জিনিসগুলা, মানে নিউটনের সেকেন্ড লকেই কেন সেকেন্ড ল বলতেছি, বা এটা ফার্স্ট ল থেকে আসতেছে না, বা অন্যান্য ল এর সাথে রিলেটেবল না, বা এটার আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা কিন্তু আমরা ফিজিক্স অলিম্পিয়াডে খুব একটা চিন্তা করি না। ওকে, সো লাস্ট ইয়ারের ক্যাম্পের ক্লাসে আরশাদ স্যার ক্লাসে এসে ডিরেক্ট বলছে, মানে আমাদেরকে বলছিল, হুইচ ইজ মানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে, যে তোমরা এখানে প্রবলেম সলভিং করতেছো, তোমরা কিন্তু এখানে ফিজিক্স এর খুব একটা ইনডেপথ আলোচনা বা আমরা ফিলোসফি নিয়ে কথাবার্তা বলি না, যেটা আসলে ফিজিক্স লার্নিং এর মেইন পার্ট। সো আমার মনে হয় মেথড অফ লার্নিং, ফিজিক্স লার্নিং এবং ফিলোসফি স্ট্যান্ডার্ড, এর মধ্যে একটা পার্ট হচ্ছে প্রবলেম সলভিং, থিওরি আন্ডারস্ট্যান্ডিং, এন্ড আরেকটা জিনিস এই ওয়ালিদ যে জিনিসটা বললো যে আমাদের গ্রেড স্কুলের, হ্যাঁ বলো। আচ্ছা, শেষ করেন, তারপর আমি কিছু অ্যাড করি। হ্যাঁ, তো গ্রেড স্কুলের যেই ওইখানে গিয়ে আমরা যেসব ডিফিকাল্টিস গুলো ফেস করব, ওইটার প্রি রিকুইজিট আমরা আন্ডার গ্রাজুয়েট ফিজিক্সে করে থাকি। এদিকে আরেকটা পার্ট লাগবে, মানে আরেকটা পার্ট ইনক্লুড করা উচিত, যেটা আসলে আমি আমার ব্যাচমেটদের এবং সিনিয়রদের থেকে দেখছি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। সো ফিজিক্স আন্ডার গ্রাজুয়েটের জন্যও, বা মানে ফান্ডামেন্টাল সায়েন্সের আন্ডার গ্রাজুয়েট যারাই আছে, বাংলাদেশে আসলে এই জিনিসটা খুব কমই ইয়ে করা হয়, মানে হাইলাইট করা হয়, যে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে খুব একটা বেশি নজর দেওয়া হয় না, বা ওইটা আসলে কেউ একটা খুব কেয়ারও করতে চায় না। আই ডোন্ট নো কেন, মেবি কোর্স কারিকুলামের কারণে, ওর এমনও হতে পারে যে লার্নিং এনভায়রনমেন্টটা আসলে ওইরকম মোটিভেটেড না। বাংলাদেশের ফিজিক্স কারিকুলামে তো ম্যাথস এর কোর্স খুবই কম। ইয়েস, বাই ইউনিভার্সিটি ডিফল্ট। হ্যাঁ, মানে বাইরের দেশে ওরা হচ্ছে এখন থিওরিটিক্যাল ফিজিক্স অ্যাটলিস্ট যেই রকম কাজ করে, ওগুলো খুবই ম্যাথমেটিক্যাল ফোকাসড, মানে অ্যানালাইসিস, টপোলজি, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, মানে মানে একটু বিগ টাইম বলে, মানে মানে বহুত ম্যাথস এর একটা ফাউন্ডেশনের উপরে ওরা ফিজিক্সকে বিল্ড আপ করতেছে। কিন্তু আমরা ওই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আই থিঙ্ক আমরা ওদিকে যাব, মানে আমাদের যারা কাজ করছে তারা ম্যাথ নিজে থেকে শেখা লাগতেছে, মানে ভার্সিটির বাইরে গিয়ে। এখানে আমি যেটা বললাম, মানে ফিজিক্স অলিম্পিয়াডে আই থিঙ্ক আমাদের মেইন ফোকাস থাকে প্রবলেমটা সলভ করা,
কিন্তু একাডেমিক ফিজিক্সের ফোকাস হচ্ছে প্রবলেমটাকে বোঝা, প্রবলেমটা আসলো কোত্থেকে, প্রবলেমটা কেন, কোত্থেকে কি, মানে ওই এটা আন্ডারস্ট্যান্ডিং সলভ করা করতে পারলে ভালো, বাট ওই প্রবলেমের বোঝাটা আই থিঙ্ক আমাদের একাডেমিক ফিজিক্সের মেইন ফোকাস। মানে থিওরিটা ডিরাইভ করা, থিওরির ডিটেলসে যাওয়া, আহ, ওইদিকে আমাদের ফোকাসটা, প্রাইমারি ফোকাসটা। কিন্তু মানে অলিম্পিয়াডটা আমাদের কোথায় হেল্প করতেছে? অলিম্পিয়াডটা হেল্প করতেছে আমার মনে হয় কয়েকটা দিক থেকে। প্রথমত, আমি যেই একটা স্কুলে থাকতে একটা প্রবলেম নিয়ে চিন্তা করতেছি, স্কুলের বইয়ে পড়ার বইয়ের বাইরের বই পড়তেছি, প্রবলেম প্র্যাকটিস করতেছি, ওই যে চর্চাটা, ওটা আই থিঙ্ক একাডেমিক লাইফ বা পিএইচডি করতে যাই, মাস্টার্স করতে যাই, যাই করি না কেন, ওইটা আমার সাথে সবসময় থাকবে, আমার ওই অভ্যাসটা। আমি আমার পড়ার বইয়ের বাইরেও বেশি আমি কিছু পড়বো, বেশি প্রবলেম সলভ করবো, ওই মাইন্ডসেটটা আমার থাকবে। ওটা খুবই নিজের জন্য খুব হেল্পফুল। আরেকটা হচ্ছে ডিসিপ্লিন। অলিম্পিয়াড একাডেমিক্স এর বাইরে অলিম্পিয়াডে টাইম দেওয়া, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা কাজ, মানে সবাই এই টাইমটা ম্যানেজ করতে পারে না। আমি একাডেমিক্স এর পড়া পড়ছি, স্কুলের পরীক্ষা দিচ্ছি, সাথে সাথে আমি অলিম্পিয়াডের প্রস্তুতি নিচ্ছি, পড়াশোনা করছি, প্রবলেম সলভ করছি, অ্যাসাইনমেন্ট করছি। তো এই যে নিজের ডিসিপ্লিনটা দরকার, এই অভ্যাসটা যখন কারোর স্কুলে থাকতে ক্লাস 8, 9, 10 হয়ে যাচ্ছে, ওর কিন্তু ওই অভ্যাস কখনো যাবে না। তো আই থিঙ্ক এই জন্য অলিম্পিয়াডের টাইম দেওয়াটা আমার মনে হয় খুবই স্কুলে থাকতে এফেক্টিভ, যে ওই চর্চাটা হচ্ছে আমার একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিতে, আমি আমার মাইন্ডকে স্পেন্ড করতেছি অন্য কাজে না করে। ওটা যে কোনো কাজ লেখাপড়ার দিকে, মানে যাই করি না কেন, ইঞ্জিনিয়ারিং পড়ি, ফিজিক্স পড়ি, কম্পিউটার সায়েন্স পড়ি, বা ডাক্তারি বা পড়ি না কেন, ওই অভ্যাসটা, ওই নিজের যে ডিসিপ্লিন বা নিজের যে একটা মাইন্ডসেটটা তৈরি হচ্ছে, ওটা মানে সবসময় আমার মনে হয় হেল্প করবে আমাদেরকে। আরেকটা জিনিস আমি এখানে বলি যে লাইক যারা একদম অলিম্পিয়াড করা এবং না করা, এই দুই ক্যাটাগরির মানুষ যারাই ফিজিক্স লার্নিং এর ক্ষেত্রে আসে, সো যারা অলিম্পিয়াড করে করে আসে, এরা মূলত ক্রিটিক্যাল থিঙ্কিংটা আরো আগে থেকে শুরু করে। আর যারা অলিম্পিয়াড করে আসে না, ডিরেক্টলি আন্ডার গ্রাজুয়েট ফিজিক্সের এনভায়রনমেন্টে আসে, সে মূলত ফার্স্ট ইয়ারে শুরু করে। সো আমার মনে হয় ইনিশিয়ালি একটা স্মুথনেসের ব্যাপার থাকে, যেটা অলিম্পিয়াড স্টুডেন্টদের জন্য ইজিয়ার হয় আর কি। তো এটা ছাড়া অ্যাডাপ্ট আমার করাটা খুব ইজিয়ার হয়। ইয়েস, সো এই জিনিসটাই আমার মনে হয়। এবং অলিম্পিয়াড করা আমার দেখা সিনিয়র যাদেরকে আমি দেখছি এবং অনগোয়িং যারা আছে জুনিয়র এবং ব্যাচমেট, অলিম্পিয়াড করা মানুষরা ইজিলি যে কোনো কিছু, যে কোনো রোড দিয়ে, যে কোনো রোড বলতে ফিজিক্সের রোড দিয়ে হচ্ছে, ইজিলি ওরা ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ইজিলি সবকিছু অ্যাপ্রোচ করতে পারে। সো আমার মনে হয় দ্যাটস ওয়াই অলিম্পিয়াডেরই একটা পজিটিভ সাইড, যে ফিজিক্স লার্নিং এর ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয়ে থাকে। সো আশা করি কিবরিয়া এর অ্যান্সার পেয়ে গেছো। আর ম্যাথমেটিক্স লার্নিং এর ক্ষেত্রে আমার মনে হয় আমরা নেক্সট পডকাস্টে এগুলো নিয়ে আলোচনা করব। ওইখানে অনেক কিছু আলোচনা করার আছে, ম্যাথমেটিক্সটা আসলে কেন দরকার, এবং ফিজিক্সের বিভিন্ন প্রবলেম সলভিং এনকাউন্টার করার জন্য ম্যাথমেটিক্সের সাইটগুলো কিভাবে আসে বা এটার ইনসাইট কিভাবে আমরা পাবো, ওই জিনিসগুলো নিয়ে নেক্সট পডকাস্টে আশা করি আলোচনা হবে। আমি বাকিদের কাছ থেকে ইশতিয়াকও এই জিনিসটা একটু ক্লিয়ার করতে পারো। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে অলিম্পিয়াড প্রবলেম সলভিং এর ক্ষেত্রে লাইক অনেকে অনেক টাইপের ডিফিকাল্টিস ফেস করে, অ্যান্ড তোমাদের সাজেশন স্পেসিফিকলি, মানে তোমরা 2-3 জন, ফাত্তা, কিবরিয়া, ইশতিয়াক, তোমরা যারা আছো, হোয়াট নট টু ডু ফর অলিম্পিয়াড প্রবলেম সলভিং, স্পেসিফিক্যালি প্রবলেম সলভিং এর জন্য কি করা উচিত না, যে জিনিসটা করলে একটা স্টুডেন্ট আসলে আগাইতে পারবে না, একটা এরিয়াতে রেস্ট্রিক্টেড একটা এরিয়াতে পড়ে যাবে। সো এই জিনিসগুলো জাস্ট তোমরা যদি সাজেশন দিয়ে দাও, আমার মনে হয় আজকের আমরা আড্ডা এখানে শেষ করতে পারি। উত্তর কি একটা ওয়ার্ডে দিব না বড় করে দিব? একটু ইলাবোরেট করে বলো, একটা ওয়ার্ডে দেওয়াটা খুবই। প্রথমে এক ওয়ার্ডেরটা বলো, এরপর ইলাবোরেট করো, দুটাই শুনি। আচ্ছা, এক ওয়ার্ড অ্যাকচুয়ালি 2 ওয়ার্ড হয়ে যাইতেছে, বেসিক্যালি লাইক নো জেই। না, এভাবে বললে আরেকটা কমিউনিটিকে আমরা একদম করে দিচ্ছি, ক্যান্সেল লিস্টে ফালাই দিচ্ছি, আর এটার তো অবশ্যই রিজন থাকতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে নো জোক, এবার সিরিয়াস অ্যান্সারে আসি। সো কি করা উচিত না, ফার্স্ট অফ অল আচ্ছা আমি একটা কোয়েশ্চেন দেখেছিলাম, কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে হচ্ছে আর্টস এন্ড ক্রাফটস অফ প্রবলেম সলভিং ফিজিক্স অলিম্পিয়াডের জন্য হেল্প
full কিনা? I would suggest, I would say no, but it did teach me যে a good problem solver knows when to give up. So তুমি একটা প্রবলেম পারতেছো না, তুমি হচ্ছে লাইক 9-10 এর বই থেকে নিউটনের ল পড়ছো, এখন তুমি নিউটনের লর একটা অলিম্পিয়াডের প্রবলেম নিয়ে 1 মাস ধরে পড়ে আসছো, মাথা চুলকাইতে ধরে ভাবতেছো যে এই প্রবলেম আমি কেন পারতেছি না। that takes you like, মানে সেটা তোমার কোনো উপকারে আসে না। So if you are really stuck, make sure যে you know কখন তোমার লাইক when you should seek help, যে আচ্ছা আমার আরো কিছু জিনিসপাতি শিখে আসা উচিত, দেন হয়তো আমি এই প্রবলেমটা অ্যাপ্রোচ করবো। So like the single most important thing to me that you shouldn't do is just push through the problems because you have to. Like তোমাকে কেউ বলছে যে পরীক্ষার আগে তুমি লাইক এই 100টা প্রবলেম সলভ করে যাও তাহলে প্র্যাকটিস হবে, then like you can't solve most of the problems but you still push through them. This is the worst thing you can do. ওকে, সো ফাহিম যদি এখানে কিছু অ্যাড করতে চাও, ওয়ালিদ, ফাহিম, ফাত্তা, কিবরিয়া, বাকি যারাই অ্যাড করতে চাও, আমার মনে হয় লাস্ট মোমেন্টে আমরা এটা নিয়ে আলোচনা করে দিতে পারি। লাইক স্টুডেন্টরা, মানে আমি আসলে এটা নিয়ে চিন্তিত, আফটার করোনা যুগে আমরা আছি, এন্ড এই যুগে একটাই আমার কাছে সমস্যা হচ্ছে যে মানে নলেজটা কিভাবে নিতে হবে ওই জিনিসটা হয়তো আমরা সবাই ইজিলি করতে পারি না আর কি। লাইক আমার মনে হয় কি ভাই, মানে আমরা অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাই সহজেই। মানে আমাদের একটু মাথা ঠান্ডা রেখে ফোকাসড থাকতে হবে যে এটা আমার টার্গেট, আমি ওটা করব। মানে মাঝে অনেক ওটা বললো, ওই ভাই এটা পড়তে বললো, হ্যান ত্যান, মানে অত মানে সব কথায় কান না দিয়ে নিজের মতো করে পড়তে থাকা আর কি। কারণ তুমি যদি আজকে কিছু না পারো, আজকে যদি পড়া শুরু করো, 1 মাস পরে তুমি আজকের চেয়ে বেশি পারবা, 6 মাস পরে তার চেয়ে বেশি পারবা, মানে আগাবে। তো মানে আমি এখন কিছু পারি না এইভাবে মানে বসে থাকাচ্ছে, যেটাই করি শুরু করে আজকে থেকে শুরু করি, যাতে ওখান থেকে আমি আগাতে পারি, মানে আমার ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস হয়। Yes, এটা actually seconded. এটা I think এর আগেও নাইম ভাই একবার বলছে, আমিও আবার বলতেছি, just to like make sure যে everyone gets this message, যে what most people end up doing, like I have a lot of people যারা হচ্ছে এই অলিম্পিয়াডের 1 মাস আগে আমাকে মেসেজ, ভাই কোন বই পড়বো, প্রচুর অনেক কোয়েশ্চেন করছে, আমি তাদের বিশাল বইয়ের লিস্ট পাঠাই দিছি। ইনফ্যাক্ট এমনও অনেক মানুষজন দেখছি যারা হচ্ছে অলিম্পিয়াডের আগে একদম লাইক বস্তা ভরে বই কিনছে, যে আরে এই তো এবার অলিম্পিয়াড ফাটাই দিব। সো তারা লাইক এইচআরকে মানে সেম টাইপের আরো 10টা বই কিনে এনে রেখে দিছে, বই ওখানে পড়ে আছে। আমি এদিকে একটু থামাই, যারা রিজিওনালে প্রাইস পাবে তারা বাসায় যাওয়ার আগে 1 বস্তা বই নিবে, আর নাইলে বাসায় গিয়ে আগামীকাল 1 বস্তা বই কিনবে ন্যাশনালের জন্য। সো এগুলা কতটা ইফেক্টিভ আমি আসলে জানি না ভাই। আমার কথা হচ্ছে ন্যাশনালের প্রিপারেশনের আগে ন্যাশনাল লেভেলের জিনিস প্র্যাকটিস করতে হবে। এখন নতুন কিছু শিখার বিষয় না, তো এখন নতুন কিছু শিখতে যাবে, জার্নিতে যাওয়া মানে আমি নিজেকে আসলে একটা ওই যে কি বলবো, যে নিজেরাই আসলে অনেক কিছু দিয়ে ডিমোটিভেটেড করে ফেলবো আর কি। তো ইশতিয়াক, কন্টিনিউ করো। Yes, so ওইটা আর কি, যে তুমি বিভিন্ন সাজেশন নিতেছো, মেক শিওর ইউ অ্যাকচুয়ালি ইউজ দোজ সাজেশনস। ফর এক্সাম্পল, আমি যখন যে কোনো কাউকে সাজেশন দিই, মাই সাজেশনস আর ভেরি জেনারিক। আমি বলি যে আচ্ছা এই বইগুলো আছে, এর মধ্যে কোনো একটা পড়ে দেখো। সো ওয়েন আই সে যে আচ্ছা এই বইগুলোর মধ্যে কোনো একটা পড়ে, আই ডোন্ট মিন যে আচ্ছা সবগুলা বই পড়ে দেখো। What you should do is just like pick one and then start. If that book feels like not okay, what's the correct word here? Like তোমার যদি মনে হয় যাচ্ছে বইটা তোমার কাছে স্যুট হইতেছে না, then just কম্পিটিবল না। Yes, compatible না, exactly. So just don't like এই ভাই এই বই বললো, ওই ভাই বলছে, ভাই আপনি কোন বই পড়ছেন, আপনি যে বই পড়ছেন সেই বই পড়লে নিশ্চিত আমি এখনই ব্রোঞ্জ মেডেল পেয়ে যাবো। ভাই কোন বই পড়ছেন একটু ডিটেইল লিস্ট দেন, এই বইয়ের পরে কোন বই পড়ছেন, ভাই আপনি কোন বই থেকে একটা হইলেও পেজ পড়ছেন, সবগুলা বইয়ের লিস্ট দেন। It doesn't work that way. আমি যা বই পড়ছি সেগুলো তুমিও যদি পড়ো, you probably wouldn't get anything because we are different person. আমি কিছু বই পড়ছি, তুমি কিছু বই পড়বা, আমি কি করতে পারি, আমি তোমাকে সব সাজেশন দিয়ে দিতে পারি যে এই যে বই আছে এর মধ্যে তোমার যেটা ইচ্ছা পছন্দ পড়ো। ইউজুয়ালি আই ডু দ্যাট, বাট দ্যাট ইজ নট আইডিয়াল বিকজ ম্যাক্সিমাম মানুষ সব বইগুলা নিয়ে জাস্ট লাইক পড়ে থাকে, কিছুই করে না, জাস্ট রেখে দেয়। হ্যাঁ, মানে পিডিএফ গুলো ডাউনলোড করে রেখে দিচ্ছে। Yes, exactly. And then I think yes, ইভেন আমাদেরকে যদি আসলে দেখা যায় যে আমাদের একজনের সাজেস্টেড বই আরেকজনের কাছে ধরে দেয়, বেসিক্যালি যদি আমরা ক্লাস 11 থাকতে আমার বইগুলো সব ইস্তাককে দিতাম, ইস্তাকের বইগুলো আমাকে দিতাম, তাহলে নেক্সট আমরা কিভাবে আসলে মেডেল পাইতাম নাইফতে।
দ্যাটস হাউ ইট ওয়ার্কস। Yes. এবং So আসলে just এই জিনিসটা আসলে আর শুরুতে বলা উচিত ছিল যে তুমি কোনো কিছুতে যদি সাকসিড করতে চাও, ইজ গোয়িং টু বি হার্ড, ইজ গোয়িং টু বি লং, ইজ গোয়িং টু বি বোরিং, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ, দেয়ার ইজ নো শর্টকাট। সো সরি ফর ইন্টারাপ্টিং, প্লিজ কিপ গোয়িং। আচ্ছা, I think so আমরা শেষ করে দিতে পারি তো নাকি? ফাত্তা আর অলরেডি কিছু বলে ফেলছে, নট টু ডুর ব্যাপারেও বলছে। আমার মনে হয় তোমার কিছু অ্যাড করার থাকলে আমরা এখানে শেষ করে দিতে পারি। আর সবাইকে একসাথে স্ক্রিনে আসলে আমার মনে হয় এন্ডিংটা ভালো হয় আর কি। হ্যাঁ, ফাহিম তুমি মনে হয় এগুলো হ্যাঁ এই তো আই থিঙ্ক আমি সবাইকে আরেকবার থ্যাংক ইউ দিতে চাই, লাইক তোমরা তোমাদের ব্যস্ত সময়ের থেকে আমাদের জন্য সময়টা ম্যানেজ করছো, এবং মানে আই থিঙ্ক আজকে অনেক আলোচনাটা একটু প্রোডাক্টিভ হয়েছে, লাইক যে যার কোনো আইডিয়া ছিল না সেও একটা শুরু করার একটা গাইডলাইন পেয়েছে, আর যার একটা বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং ছিল সে সেখান থেকে আরেকটু কিভাবে নিজেকে লেভেল আপ করতে পারবে সেটা নিয়েও আই থিঙ্ক সে একটা ডিরেকশন পাচ্ছে আজকের আলোচনা থেকে পাবে। আর তো এইরকম আলোচনার একটা সিরিজ যে শুরু করা হলো ফিজিক্স অলিম্পিয়াড থেকে, আই থিঙ্ক এটা খুবই একটা প্রোডাক্টিভ জিনিস হিসেবে রূপ নেবে, এবং আমরা নিয়মিত এই সেশন গুলো হোস্ট করতে পারবো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সেশন আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো এখানে কি শেষ করে দেবো নাইম ভাই? হ্যাঁ, এখানে আর ফাত্তাকে একটু বেশি বেশি থ্যাঙ্কস দেওয়া দরকার, কারণ সে অনেক প্যারা নিয়ে চট্টগ্রাম ফাত্তা থেকে চট্টগ্রাম বাসায় থেকে এসে। চলে এসছে। হ্যাঁ, ওকে, কিবরিয়া পরে জয়েন করছো। কিবরিয়া, টাটা, বাই। সবাইকে বাই বাই।